আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আমাদের যে আয়োজন এইচএসসি ফার্স্ট ইয়ার প্রাইম ব্যাচ, সেই প্রাইম ব্যাচের ফিজিক্সের প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমি তোমাদের আলিফ ভাইয়া। তো আমি হচ্ছে পড়ালেখা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে, এবং আমি হচ্ছে এইচএসসি 17 ব্যাচ। তো তোমাদের অনেকের সাথেই কিন্তু আমার আবার নতুন করে দেখা হয় নাই, অনেকের সাথে হচ্ছে আগে থেকে পরিচয় ছিল। তোমরা যারা হচ্ছে 9-এ এবং ক্লাসে 10-এ হচ্ছে আমাদের ক্লাস করেছিলে এসএসসিতে, তাদের সাথে আবার নতুন করে নতুন উদ্যমে দেখা হইলো। আর অনেকেই আসো তোমরা যারা হচ্ছে একদম নতুন। তো যারা হচ্ছে নতুন আসো বা যারা তো পুরাতন আসো, সবাইকে আবার সালাম জানিয়ে এবং ক্লাসে ওয়েলকাম জানিয়ে ক্লাসটা শুরু করে দিব। তো সবার আগে আমাকে একটু জানাও যে আমার কথা ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছ কিনা এবং মনিটরটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, চলো তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। আমাদের আজকের ফ্রি ক্লাসে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার 4 নিউটনের বলবিদ্যা নিয়ে আলোচনা করব। তো তোমাদের এসএসসিতে চ্যাপ্টার 3 যেটা ছিল হচ্ছে বল, হ্যাঁ, এসএসসিতে তোমাদের অধ্যায় 3 বল যে অধ্যায়টা ছিল, সেই বল অধ্যায়ে তোমরা কিছু কিছু বেসিক কিন্তু সেখানে পড়েছিলে। তো আজকে হচ্ছে আমরা যেটা দেখব এইচএসসি লেভেলে, সেটা হচ্ছে চ্যাপ্টার 4-এ দেখব নিউটনের বলবিদ্যা। তো নিউটন সাহেবের যে বিস্তর আলোচনা আছে বল নিয়ে, সেই সবগুলো কম্বাইন করে যে বলবিদ্যা পাওয়া গেছে সেটাকে বলা হয় একসাথে নিউটনের বলবিদ্যা। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো এই যে দেখো তোমরা নিউটন সাহেবের ছবি দেখতে পাচ্ছ। তো নিউটন সাহেবের যে বইটা আছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এই বইয়ের মধ্যে নিউটনের বলবিদ্যার একদম বিস্তর জিনিসপত্র আছে অলরেডি। তো এসএসসিতে আমরা যে বল পড়ছি সেই বলের কিছু বেসিক যদি তোমাদের আজকে থাকে, আজকের ক্লাসে ইনশাল্লাহ তোমরা বাকি যে নতুন জিনিসগুলো আছে সেগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। নিউটনের বলবিদ্যার মধ্যে আমাদের প্রথমে যেটা জানতে হয় যে আসলে বলটা আসলে কি, যেটা নিয়ে নিউটন সাহেব আলোচনা করছেন, সেই বলটা আসলে কি। তো বলটা আমরা খুবই ইনটুইটিভ একটা যদি কনসেপ্ট চিন্তা করি এরকম, যেটা হচ্ছে সংজ্ঞামূলক ধারণা বলা হয়। ধরো যদি আমি একটা বস্তুকে এখানে রেখে দিই, যে বস্তুর ভরটা হচ্ছে 5 কেজি, আমি ধরে নিলাম যে এই বস্তুটা স্থির আছে, হ্যাঁ, এই বস্তুর কোনো গতি আপাতত নাই। আর একটা কেস আমরা চিন্তা করি যে যেখানে এই যে 5 কেজি ভরের যে বস্তুটা আছে তার আগে থেকে একটা বেগ আছে, ধরে নিলাম সেই বেগের মানটা হলো আমার 5 মিটার পার সেকেন্ড। এরকম কিন্তু হতে পারে যে একটা বস্তু স্থিরও থাকতে পারে আবার গতিশীলও কিন্তু থাকতে পারে। এখন তুমি একটু কনসেপ্ট দিয়ে চিন্তা করো খালি, যে একটা স্থির বস্তুকে আমি যদি ধাক্কা দিই, যখনই আমি ধাক্কা দিব তখনই কিন্তু স্থির বস্তুটা গতিশীল হইতে চাইবে অথবা গতিশীল হবে। তাহলে আমি যখন স্থির বস্তুকে ধাক্কা দিব তখন দেখা যাবে সে গতিশীল হয়ে তার একটা বেগ সে অর্জন করছে। আমি ধরে নিলাম সেই বেগের মানটা হলো 7 মিটার পার সেকেন্ড। এটা যেমন হতে পারে, একইভাবে যে বস্তুর আগে থেকে একটা বেগ আছে সেই বস্তুকে তুমি যখন ধাক্কা দিবা তখন সেই বস্তুর বেগটা পরিবর্তন হয়ে অন্য একটা বেগ হইতে পারে। তো আমি ধরে নিচ্ছি আগে যদি 5 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে ধাক্কা দিলে অবশ্যই তার বেগের মানটা আরো বাড়বে। তাহলে আমি ধরে নিলাম সেই বেগের মানটা হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখো, এই ধাক্কা দেওয়ার ফলে স্থির বস্তুটা গতিশীল হয়েছে, তার একটা বেগ অর্জন হয়েছে। আর যে বস্তুটা গতিশীল ছিল সেই বস্তুর বেগটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে ধাক্কার কথাটা আমরা বলছি, এই ধাক্কাটাই হচ্ছে তোমার বল। এই ধাক্কাটাই হচ্ছে কি তোমার বলতো বল। এবং বলের কারণে কি হয়েছে বলতো, স্থির বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয়েছে, অর্থাৎ সে গতিশীল হয়েছে, অথবা গতিশীল বস্তুর বেগ পরিবর্তন হয়ে গেছে, অথবা গতি পরিবর্তন হয়ে গেছে। এবার দেখো সংজ্ঞা তোমরা ক্লিয়ারলি বুঝবা, আগে মেন কনসেপ্ট এরপরে সংজ্ঞা। তাহলে খেয়াল করে দেখো সংজ্ঞাটা কি বলছে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়। তাহলে দেখো স্থির বস্তুর উপরে বল ক্রিয়া করছে, করে তাকে গতিশীল করে ফেলছে, তাই না, তাকে গতিশীল করে ফেলছে। এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়। তাহলে দেখো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতিটা পরিবর্তন করে দিচ্ছে, তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বল বলতে পারি। তো এই কনসেপ্ট আমাদের 9-10-এও ছিল, এটা আসলে নতুন কিছু না। এখন আসি যে তাহলে সামনের দিকে আমাদের জন্য কি আছে, এগুলো তো আসলে আমাদের আগের কনসেপ্টই। সামনের দিকেও আমাদের টুকটাক দেখবা তোমরা, সামনে যে 3-4টা স্লাইড থাকবে সবই তোমাদের হচ্ছে প্রিভিয়াস এসএসসির সাথে হচ্ছে মিলবে। আর লাস্টের দিকে দেখবা কিছু নতুন নতুন টপিক তোমরা ইনশাল্লাহ আজকে ক্লাস থেকে শিখে ফেলবা। এখন আসো ভরবেগ। এই ভরবেগটাও আমরা 9-10-এ শিখে আসছি যে ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের
গুণফল। তো ভরবেগকে আমরা প্রকাশ করতাম কি দিয়ে? পি দিয়ে প্রকাশ করতাম, এবং এই পি এর মানটা হতো ভরের গুণফল ইন্টু ভর ইন্টু বেগের গুণফল। এখন একটা বিষয় তোমরা যদি দেখো, ফর এক্সাম্পল এখানে যে একটা ফুটবল রাখা আছে, সেই ফুটবলের ভর দিয়ে দিছে 100 গ্রাম। তাহলে আমি যদি ফুটবলের ভর এখানে m1 দিয়ে প্রকাশ করি, এই 100 গ্রামকে আমি চিন্তা করতে পারি 0.1 কেজি। এবং ফুটবল যখন গতিশীল হবে তখন তার বেগ এখানে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভরবেগটা কেমনে বের করব? আমি যদি ধরি যে ফুটবলের ভরবেগ হচ্ছে আমার p1, সেটা আমার হবে হচ্ছে m1 ইন্টু v1 এর সমান। তাহলে m1 আছে আমার 0.1 আর v1 আছে আমার 20। তাহলে খেয়াল করো ভরের এককটা আসলে কি? ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বসাই দিলে আমাদের কি চলে আসলো? ভরবেগটা চলে আসলো। আচ্ছা, সিমিলারলি আমি কিন্তু এখানে যে ভারী যে বস্তুটা রাখা দেখতে পাচ্ছ, যার ভর হচ্ছে 10 কেজি, তার ভরবেগটাও নির্ণয় করতে পারি। তাহলে তার ভরবেগটা কত হবে বলো তো? আমি যদি ধরে নেই যে আমার এই ভারী বস্তুর ভর হচ্ছে m2 আর ভারী বস্তুর বেগ হচ্ছে আমার v2, তাহলে তার ভরবেগের মানটা আমার হবে হলো p2 = m2 v2। একদম সহজ জিনিস, তাই না? তাহলে m2 এর মান হচ্ছে 10 আর v2 এর মান হচ্ছে 20, গুণ করলে আমরা পাচ্ছি 200 কেজি মিটার পার সেকেন্ড। তো একটা বিষয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখো দুইটা বস্তুর বেগ কিন্তু সেম, এটাও 20 আছে, এটাও 20 আছে, দুইটা বস্তুর বেগ কিন্তু সেম, কিন্তু বেগ সেম থাকা সত্ত্বেও তাদের ভরবেগ কিন্তু আলাদা হয়ে গেছে। প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে 2 আর দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে 200 একক। তাহলে কোন বস্তুটার ভরবেগ বেশি আসছে বলতো? যে বস্তুর ভরের মানটা বেশি। তাহলে যদি বেগ সমান থাকে, অর্থাৎ বেগ যদি একই হয়, তাহলে খেয়াল করো আমি বলতে পারি যে p = mv এর ক্ষেত্রে এই vটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। বেগ একই হওয়া মানে কি? যেটা একই হবে সেটা হবে আমার কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো আমার ভরবেগটা হবে ভরের সমানুপাতিক। তাহলে যে বস্তুর ভরটা বেশি হবে সেই বস্তুর ভরবেগটা কিন্তু বেশি হবে। এজন্য দেখো যে বস্তুর ভরের মান কম ছিল, 0.1 কেজি ছিল, তার ভরবেগটা কম আসছে, আর যে বস্তুর ভরের মানটা বেশি সেই বস্তুর ভরবেগের মানটা বেশি আসছে। ঠিক আছে? তাইলে বেগ একই থাকলে যে বস্তুর ভর বেশি সেই বস্তুর ভরবেগটা বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আসিস, দেখা হবে ইনশাল্লাহ সামনেও। আচ্ছা এবার চলো আমরা সামনের দিকে যাই। এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র যেটা ছিল আমরা এসএসসিতেও পড়ছি, এটা আমরা আবার নতুন করে একটু দেখে নেই। তো এখানে একটু খেয়াল করে দেখো কি বলছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। এই হার বলতে আসলে কি মিন করে? হার বলতে কি মিন করে? হার বলতে মিন করে একক সময়ে পরিবর্তন। হ্যাঁ, একক সময়ে পরিবর্তন। তো এখানে যেহেতু পরিবর্তন বলছে আমি আর লিখলাম না, একক সময়ে পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কিভাবে প্রকাশ করব? ভরবেগ তো আসলে আমরা কি জানি, ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি, আর পরিবর্তন কি? এরকম একটা ডেল্টা সাইন আমাদের দিতে হয়। তাহলে ভরবেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে তুমি যখন সময় দ্বারা ভাগ করবা সেটা হয়ে যাবে ভরবেগের পরিবর্তনের হার। হার শব্দটা যখনই দেখবা তখনই তোমাকে সময় দ্বারা ভাগ করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে del p বাই del t। সো এই জিনিসটা আসলে কি খেয়াল করো, বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে যে বল টার্মটা আছে সেটাকে যদি আমি f দ্বারা প্রকাশ করি তাহলে সেটা হবে এই প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন লক্ষ্য করে দেখো, যদি আমি এই সমানুপাতিক চিহ্নটা উঠাই ফেলতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা কি আনতে হবে, এটাকে সরাই একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি f = k * del p বাই del t। এবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এইখানে ভরবেগ সমান আমরা জানি যে mv, তাই না? তাহলে এখন এই ভরবেগটা কখন পরিবর্তন হবে অথবা কখন আমি ডেল্টা পি দিয়ে তাকে লিখতে পারবো? যখন দেখো এই ভরবেগটা কখন পরিবর্তন হবে, যদি তোমার বেগটা পরিবর্তন হয়, বেগের মান ধরো আগে ছিল 1 এখন হয়ে গেছে 3, তাহলে যখন বেগটা পরিবর্তন হবে অবশ্যই তোমার এই ভরবেগটাও কিন্তু পরিবর্তন হবে। তাহলে যখন বেগ পরিবর্তন হয়ে যাবে তখন ভরবেগটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই ডেল পি কে আমি কিন্তু লিখতে পারি m * del v। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি মান বসাই দিই f = k * del p এর ভ্যালুটা হচ্ছে m del v ডিভাইড বাই হতেছে del t। তাহলে এখানে দেখো যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি যে del v বাই del t, এটা আমাদের পরিচিত ইকুয়েশন। আমরা গতির অধ্যায়ে পড়ছিলাম এসএসসিতে যে এই একক সময়ে বেগের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ত্বরণ। একক সময়ে বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। তাহলে এই একক সময়ে বেগের পরিবর্তনকে যদি আমি ত্বরণ বলতে পারি, এই ইকুয়েশনকে আমি এখন লিখতে পারবো কিভাবে? আমি লিখতে পারবো f = k * এই যে m এর সাথে কি হবে, m এর সাথে কি হবে? ত্বরণ চলে আসবে।
ঠিক আছে? সো এই হচ্ছে ধরো আমাদের সমীকরণ। এখন এই সমীকরণ থেকে কিন্তু আমাদের একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে একটা সমানুপাতিক ধ্রুবক কিন্তু রয়ে গেছে। তাহলে এই ধ্রুবকের মানটা আমার জানা দরকার, যে তার মানটা আসলে কত হবে। তাহলে এখন যদি আমি লিখি যে কে ইকুয়ালস টু এফ বাই এম এ, তাহলে লক্ষ্য করে দেখো ভাইয়ারা, যে এখানে যদি আমি এফ এর মানটা বসাই হচ্ছে 1 নিউটন, ভরের মানটা যদি আমি বসাই হচ্ছে 1 কেজি, আর ত্বরণের মানটা যদি আমি বসাই দেই হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে যেহেতু সবগুলা মানই হচ্ছে 1, আমার কে এর মানটা কি আসবে? 1 আসবে। আরেকটা বিষয় এখানে জেনে রাখা দরকার। কি জেনে রাখা দরকার? এখানে যখন আমরা এককগুলা বসাইছি, খেয়াল করে দেখো, বলের একক বসাইছি নিউটন, ভরের একক বসাইছি কেজি, আর ত্বরণের একক বসাইছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে সবগুলাই কিন্তু এসআই একক। তাহলে সবগুলো যখন এসআই একক বসাইছি, তার মান 1 করে বসাইছি, তাহলে কে এর মানটা কি চলে আসতেছে? 1। এখন যদি আমি 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসাই দিই, তাহলে আমরা কি পাবো? এফ ইকুয়ালস টু, কে এর মান হচ্ছে 1, তাহলে আমি সরাসরি লিখতে পারবো এফ ইকুয়ালস টু এম এ। এই জিনিসটাই কিন্তু তোমরা 9-10-এও শিখে আসছিলা, তাই না? তাহলে বলের সহজ যে ফর্মুলাটা সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এখন এই পর্যন্ত কিন্তু নতুন কিছু তোমরা শিখো নাই, তার কারণ এতটুকু কিন্তু তোমাদের এসএসসিতে ছিল। এখন দেখো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে কিভাবে জিনিসগুলোকে আরো এক্সটেন্ড করতে পারি। ধরে নাও তোমার কাছে যদি বস্তু একটা থাকে, এবং সেই বস্তুকে তুমি যদি একবার ডান দিকে টানো আর একবার বাম দিকে টানো, তাহলে কিন্তু বস্তু দুই দিকে ছিঁড়ে চলে যাবে না, তাই না? একটা বস্তুকে তুমি এইদিকেও টানতেছো আবার এইদিকেও টানতেছো, বস্তু কি দুই ভাগে ছিঁড়ে চলে যাবে? যাবে না কিন্তু। তো তুমি ধরে নাও যে এখানে তুমি দাঁড়ায় আসছো, ধরে নাও এখানে কোনো বস্তু না, ধরে নাও এখানে তুমি দাঁড়ায় আসছো, তোমার দুই হাত ধরে যদি তোমার দুইটা ফ্রেন্ড ধাক্কা দেয়, হ্যাঁ, ধরো এদিক থেকে একজন ধাক্কা দিছে, এদিক থেকে যে একজন ধাক্কা দিছে, ধরো ডান দিকে ধাক্কা দিছে 20 নিউটন বলে, আর বাম দিকে ধাক্কা দিছে 10 নিউটন বলে। তাহলে কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে যেই দিকে ধাক্কাটা বেশি তুমি সেই দিকে চলে যাবা। তাহলে এখানে 20 নিউটন বলটা যেহেতু বেশি, 20 নিউটন বলটা যেহেতু বেশি, তাহলে অবশ্যই বড় যেদিকে বল কাজ করে তুমি কিন্তু সেই দিকে ধাক্কার কারণে চলে যাবা। তাহলে বড় বলের দিকে তোমার গতি সৃষ্টি হবে, বড় বলের দিকে তোমার গতি সৃষ্টি হবে। তো যেহেতু বলের জন্য ত্বরণ সৃষ্টি হয়, তাহলে আমি এখানে গতির ব্র্যাকেটে লিখে রাখলাম এ, অর্থাৎ ত্বরণ। এখন দেখো দুইটা বল থাকলে তুমি কেমনে ক্যালকুলেশন করবা? এই একাধিক বল যদি দেওয়া থাকে, তখন আমরা এই যে এফ ইকুয়ালস টু এম এ সবাই লিখতে পারি, তাই না? তো দুইটা বল বা তিনটা বল বা চারটা বল যখন থাকবে, তখন এই এফ এর জায়গায় তোমরা লিখবা হচ্ছে এফ নেট। এটাকে বলা হয় লব্ধি বল অথবা কার্যকর বল। এখন যেহেতু দুইটা বল দুই দিকে কাজ করতেছে, বিপরীত দিকে যদি কাজ করে তাহলে একটাকে প্লাস ধরতে হবে আর একটাকে মাইনাস ধরতে হবে। তো যেই বলটা তোমার বেশি সেটাকে তুমি প্লাস ধরো, বাকি বলটাকে তুমি মাইনাস ধরো। তাহলে তুমি কি করতে পারো? এই বড় বল থেকে ছোট বলকে মাইনাস করতে পারো। তাহলে 20 মাইনাস 10 ইকুয়ালস টু, যদি তোমার এখানে ভর দেওয়া থাকে যে তোমার ভর হচ্ছে 50 কেজি, তাহলে তুমি এখানে 50 বসাই দিবা, আলটিমেটলি কিন্তু তুমি ত্বরণের মানটা এখান থেকে পেয়ে যাবা। সো তোমার ত্বরণ হবে কত? 10/50, which is 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই টাইপের সহজ জিনিসপত্রগুলো কিন্তু আমরা এসএসসিতে পারি, টুকটাক আমরা পারি এগুলা। যদি এবার এমন হয় যে দুটা না দিয়ে তোমাকে তিনটা দিয়ে দিচ্ছে, ধরো এইদিকে তোমার আছে হচ্ছে 10 নিউটন, এইদিকে আছে হচ্ছে তোমার 20 নিউটন, আর এই তোমার বাম দিকে আছে হচ্ছে 50 নিউটন। যদি এরকম তিনটা বল থাকে, আর এখানে মনে করো বস্তুর ভর দিয়ে দিছে 5 কেজি, তাহলে এখন ত্বরণ কত হবে আমাকে একটু জানাও তো সবাই। এখন ত্বরণ কত হবে জানাও তো। হ্যাঁ নীরব, সেখানেও দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সবাই আমাকে জানাও, যারা হচ্ছে ফেসবুকে দেখছো বা যারা হচ্ছে পোর্টালে আছো, সবাই হচ্ছে আনসারগুলো জানাও, তাহলে ক্লাসটা আমাদের ইন্টারেক্টিভ হবে। তো এখানে ত্বরণ কত হতে পারে বস্তুর এবং কোন দিকে হবে সেই জিনিসটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ত্বরণের মান কত হবে এবং দিক কোন দিকে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি অনেককেই উত্তর করতে দেখছি, যেমন রাওয়ান উত্তর করছে হচ্ছে 4, এরপরে হচ্ছে এদিকে পোর্টালে আছে হচ্ছে ফাহিম, মারুফা, রাজু, তারপরে হচ্ছে প্রাণ, প্রান্ত, জুবায়ের, আন্নি, তারপর হচ্ছে জাকিয়া, জলি, আমেনা, প্রাণ, তারপর হচ্ছে নীরব, ওকে, তারপর হচ্ছে লাবিবাও ঠিকঠাক আনসার করছো, ওকে, ভেরি গুড। অনেকে আনসার করছো, চলো আমরা একটু দেখি কি করতে হবে। তো প্রথম বিষয় হলো আমাকে আগে দেখতে হবে কোন দিকে বেশি বল আছে, কোন দিকে বেশি বল আছে। তো এখানে দেখো
10 আর 20 মিলে এদিকে বল কত আছে বলো তো? 30 নিউটন আছে। আর এইদিকে বল কত আছে? 50 নিউটন। তোমরাই আমাকে বলো কোন বলটা বড়? ডেফিনেটলি 50 নিউটন বলটা বড় হবে। তো যেই দিকে বলটা বড় হবে বস্তু সেই দিক গতিশীল হবে, অর্থাৎ বস্তুর ত্বরণ সেই দিকেই হবে। এই কনসেপ্টটা সবার জন্য মাথায় থাকে, সামনেও আমাদের লাগবে। যে দিকের বলটা বড় সেই দিকেই ত্বরণ থাকবে, অথবা উল্টাভাবেও আমরা বলতে পারি যেই দিকে ত্বরণ সেই দিকের বলটা বড়। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি যে এফ নেট ইকুয়ালস টু এম এ, তাহলে তুমি খেয়াল করে দেখো আমার বড় বলটা কোনটা? 50, আর ছোট বলটা কোনটা? এই যে এখানে দুটো যোগ করলে যেটা আসে 30, ইকুয়ালস টু এম এর মান হচ্ছে 5 ইন্টু এ। তাহলে এখান থেকে আমি যদি অ্যাক্সিলারেশন বের করি 20/5, আমার আনসার হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ত্বরণটা কোন দিকে? চিত্রে দেখো আমি দেখাই দিছি, ত্বরণটা হবে বাম দিকে। ঠিক আছে, তো সবাই হচ্ছে ঠিকঠাক মোটামুটি আনসার করছো। ওকে, এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে অনিরুদ্ধ, তারপরে হচ্ছে লুবাবা, মিনহাজ, তারপরে হচ্ছে সাদিয়া, রাকা, তারপরে শারমিন সুমি, তারপরে হচ্ছে স্বপ্না, পুষ্পিতা, আচ্ছা সিয়াম, আকরামুল। ওকে, ভেরি গুড, তোমাদের উত্তর সবার ঠিক আছে। ওকে, ভেরি গুড আশিস, তোমার হচ্ছে মার্কস বেশ ভালো আসছে, শুনে বেশ ভালো লাগলো। ওকে, ঠিক আছে। তো এবার চলো আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস দিচ্ছি, এটা তোমরা পুরোটাই নিজেরা করবা। হ্যাঁ, এখানে দেখো বস্তুর ভর দিয়ে দিছে 5 কেজি, তাহলে বস্তুর ভর যদি এখানে 5 কেজি হয়, এখানে বস্তুর ত্বরণ কত? এটা তোমরা একটু আমাকে বের করে দাও, তোমরা একটু বের করে আমাকে উত্তরটা দাও। দেখো দুই দিকে দুটা বল আছে, তাহলে দুই দিকে দুটা বল থাকলে আমাকে আগে দেখতে হবে বড় বল কোনটা। এখানে বড় বল কোনটা? 10 নিউটন। 10 নিউটনটা বড় বল। তো যেই দিকে বলের মানটা বেশি হবে সেই দিকেই অবশ্যই ত্বরণ সৃষ্টি হবে, সেই দিকেই অবশ্যই ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমি যদি এখানে লিখি যে এফ নেট ইকুয়ালস টু এম এ, তা লিখার সময় কি করতে হবে? বড় বল থেকে ছোট বলকে মাইনাস করতে হবে, কারণ দুইটা বিপরীত দিকে কাজ করে। তাহলে বড় বল 10, ছোট বল হচ্ছে 5, ভরের মান আছে 5, তাহলে আমাদের এখানে উত্তর আসবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং দিক কোন দিকে বলতো ভাইয়া? দিক হচ্ছে ডান দিকে, দিক হচ্ছে ডান দিকে। তাহলে আমি লিখে দিতে পারি 10 নিউটনের দিকে। এই ত্বরণটা সবসময় বড় বলের দিকেই হয়, অলওয়েজ বড় বলের দিকেই হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ রেজওয়ানা, তোমারটাও আসতেছে, সমস্যা নেই। ওকে, এবার তাহলে চলো আমরা একটু দেখি, এটা হচ্ছে সিলেট বোর্ডের একটা প্রশ্ন, এইচএসসিতে আসা সিলেট বোর্ডের একটা প্রশ্ন। তা আমরা কিন্তু আমাদের যে ক্লাসগুলো হয়, যারা নতুন আসো তাদের জন্য বলি, যারা আমাদের ওল্ড স্টুডেন্ট তারা কিন্তু জানো যে আমাদের ক্লাসগুলোতে আমরা কিন্তু বোর্ডের প্রশ্ন সলভ করাই দিই, এবং আলটিমেটলি এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক কাজে লাগে। তো এই প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ডে আসছিল 24 সালে। আমরা এই প্রশ্নটা একটু দেখি আমরা এটা পারি কিনা। দেখো এখানে তিনটা বস্তু একসাথে আছে, এবং তিনটা বস্তুকে একটা সুতার মাধ্যমে যুক্ত করা, এবং সামনে একটা ধাক্কা দেওয়া হচ্ছে বা তাকে টানা হচ্ছে, এবং সেই টান বলের মানটা দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 150 নিউটন। 150 নিউটন। তো তোমরা নিশ্চয়ই অনেক সময় দেখছো যে একটা গাড়ি পেছনে অনেকগুলো খারাপ গাড়িকে বা নষ্ট হয়ে যাওয়া গাড়িকে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে। মনে করো যে একটা ট্রাক নষ্ট হয়ে গেছে, সেই ট্রাককে সামনের একটা ভালো ট্রাক বেঁধে নিয়ে যাচ্ছে। তো যখন এই ট্রাকের সাথে আরেকটা ট্রাক বাঁধা থাকে বা তার পাছনে আরেকটা ট্রাক বাঁধা থাকে, তখন তারা কিন্তু একসাথে গতিশীল হয়, একসাথে গতিশীল হয়। তো এখানে দেখো বলে দিচ্ছে বস্তুসমূহ সমত্বরণে গতিশীল হলে, তো এই বস্তুগুলো যখন সমত্বরণে গতিশীল হবে, এই প্রত্যেকটা বস্তুর ত্বরণ কিন্তু একই হবে, প্রত্যেকটা বস্তুর ত্বরণ কিন্তু একই হবে। তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সেদিকে ত্বরণটা সৃষ্টি হবে। কারণ কি? ত্বরণ আলাদা হওয়া সম্ভব না। যদি মনে করো পেছনেরটার ত্বরণ বেশি হয়, তাহলে সে কিন্তু সামনেরটাকে গিয়ে হিট করবে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো যখন তারা চলতে থাকে তখন সবার ত্বরণ কিন্তু সেম থাকে। আচ্ছা, তাহলে সবার ত্বরণ সেম, আমরা এটা বুঝলাম। এবার আমাকে তোমরা সবাই একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো যে এখানে যে তিনজন গতিশীল হইল, আমি ধরে নিলাম যে আমার এটা হচ্ছে M3, এই ভরের মান, এই ভরের মান আমি ধরলাম হচ্ছে M2, এই ভরের মান আমি ধরলাম হচ্ছে M1। সবাই আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে তিনটা যে গতিশীল হইলো এটা কোন বলের কারণে গতিশীল হয়েছে? এটা কি F1 এর কারণে গতিশীল হয়েছে, নাকি F2 এর কারণে গতিশীল হয়েছে, নাকি F3 এর কারণে গতিশীল হয়েছে? একটু ইনবক্সে বা কমেন্টে জানিয়ে দাও উত্তর কোনটা হবে, F1, F2 নাকি F3। তিনজনই যে গতিশীল হচ্ছে, কোন বলের জন্য তিনজনই গতিশীল হচ্ছে একটু জানাও তো, কোন বলের জন্য? F1, ভেরি গুড। হ্যাঁ প্রাণ, তারপর হচ্ছে ফাইজা,
তারপর হচ্ছে জলি, সীমান্ত, ফাহিম, সায়েদ, এরপর হচ্ছে পূজা, নীরব, ঋতু, সোমায়া, আমেনা, রাফি। ভেরি গুড, তোমাদের সবার আনসারই ঠিক। হ্যাঁ, ফিদা, তারপর হচ্ছে ফাইজা, লাবিবা, জাকিয়া, তানিশা, রাইফা। গুড। এদিকে দেখতে পাচ্ছি পুষ্পিতা, রাহুল, রিসালাত, সীমা। ওকে, ভেরি গুড। ইফাতের আনসারও ঠিক আছে, পারভেজের আনসারও ঠিক আছে। গুড। F1 এর জন্য যদি এই F1 বলটা কাজ না করতো, কেউই কিন্তু গতিশীল হতো না। তাহলে এই F1 বলের কারণে কিন্তু এই M1, M2, M3 সবাই গতিশীল হয়েছে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলতো, যে F ইকুয়ালস টু, চিন্তা করো, চিন্তা করো, এখানে তুমি যদি শুধুমাত্র M লেখো, তাহলে এই M এর পরিচয়টা আসলে কি? M এর পরিচয়টা আসলে কি? এখানে তো ভর আছে কয়টা? 3টা। তাহলে এখানে শুধুমাত্র কি তুমি M লিখবা? শুধুমাত্র M লিখবা না। কারণ কি, তোমার এখানে গতিশীল হয়েছে কয়টা? 3টাই গতিশীল হয়েছে। তাহলে শুধুমাত্র M না লিখে তুমি কি লিখবা? M1 প্লাস M2 প্লাস M3, কারণ সবাই কিন্তু গতিশীল এবং সবার ত্বরণে কিন্তু সেম। এই জন্য আমি এটাকে কমন লিখতে পারি। ঠিক আছে? আর কোন বলের জন্য গতিশীল তোমরা নিজেরাই বলছো, F1 এর জন্য গতিশীল। তাহলে আমি বাম পাশে F এর বদলে লিখবো হচ্ছে এখানে F1। এখন যদি আমি মান বসাই দিই, দেখো F1 এর মানটা দেওয়া আছে হচ্ছে 150, এই পাশে M1 এর মান আছে হচ্ছে আমার কত? 5, M2 হচ্ছে 10, M3 হচ্ছে 15 ইন্টু A। তাহলে এখান থেকে কিন্তু আমরা ত্বরণের মানটা বের করতে পারি। তাহলে 150/30 হুইচ ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। এখন দেখো প্রশ্নে কিন্তু ভাইয়ারা ত্বরণের মান বের করতে বলে নাই। প্রশ্নে কি ত্বরণ বের করতে বলছে? না। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে 15 কেজি ভরের উপর কার্যকর বল F3 এর মান কত, মানে F3 জানতে চাইছে। এবং F3 কার উপর কার্যকর? দেখো বলছে 15 কেজির উপর কার্যকর। তাহলে 15 কেজি কোনটা? 15 কেজি কোনটা? দেখো এটা হচ্ছে আমাদের 15 কেজি ভর, এটা হচ্ছে আমার 15 কেজি ভর। এবং তার উপরে কোন বলটা কাজ করে? F3 বলটা কাজ করে। তো এই F3 এর মানটা আমাকে বের করতে বলছে। এখন দেখো এই F3 এর মানটা কার উপর ত্বরণ সৃষ্টি করে? এই M3 এর উপর ত্বরণ সৃষ্টি করে। তো F3 আছে দেখেই এই M3টা একটা ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে আমি লিখতে পারবো F3 সমান M3 ইন্টু A। A3 লেখা লাগবে না, কারণ সবার ত্বরণই সেম। এই জন্য ত্বরণের ক্ষেত্রে 1 2 3 আমার লেখা লাগবে না। এখন দেখো এই M3 এর মানটা প্রশ্নে দিয়ে দিচ্ছে 15, আর ত্বরণের মানটা আমরা বের করছি 5। 5 ইন্টু 15 আনসার হবে 75 নিউটন। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? অপশন বি হবে 75 নিউটন। হ্যাঁ, লাবিবা, তারপর হচ্ছে প্রাণ, ঋতু, তারপর পূজা, রাইফা, সবার আনসার ঠিক আছে। ভেরি গুড। হ্যাঁ, নাইরা, তোমার আনসারও ঠিক আছে। আয়েশা, তারপর হচ্ছে ইসালাত, মিতু, হ্যাঁ সবার আনসার ঠিক আছে। হ্যাঁ, রাকিবেরটাও ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, জয়ের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে জয়পাল, ফার্স্ট ইয়ার ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের হচ্ছে 3 অগস্ট থেকে ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, এবার চলো আমরা সামনের দিকে যাই। যদি কেউ এই কনসেপ্টটা বুঝে, তাহলে এখন খেয়াল করো, আমি অ্যাডমিশনের একটা কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি। এটা ঢাকা ভার্সিটি 23-24 সালে আসছে, তার মানে অনেক বছর পুরনো না, একদম রিসেন্ট কোয়েশ্চেন। সো ঢাকা ভার্সিটি 23-24-এর এই প্রশ্নটা আমরা একটু দেখি যে এই কনসেপ্ট দিয়ে আমরা সলভ করতে পারি কিনা। ঠিক আছে, চলো প্রশ্নটা সবার আগে পড়ি। দেখো, M এবং 2M ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। তাহলে কি কি ভর? M এবং 2M ভর। তাহলে আমি এখানে এঁকে ফেলি, এখানে আমি এঁকে ফেলি যে মনে করো এই হচ্ছে আমার একটা তল, আর এখানে আমাদের দুইটা বক্স আছে, একটা হচ্ছে M, এটা একটু ছোট, আর একটা হচ্ছে মনে করো টুয়াইজ M, এটা একটু বড়। তাহলে একটার ভর হচ্ছে M, আর একটা হচ্ছে আমার টুয়াইজ M, এবং এরা কিসের মাধ্যমে যুক্ত? দড়ি দ্বারা যুক্ত। তাহলে আমি এখানে একটা দড়ি দিয়ে দিচ্ছি, এখানে একটা দড়ি আছে মনে করো, এই তো। এখন বলছে দেখো, F মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। তাহলে ভারী বক্স কে ভাইয়া? এই যে দেখো, এটা মার্ক করো, ভারী বক্স। ভারী বক্সকে কোন দিকে টানা হচ্ছে? ডান দিকে টানা হচ্ছে। কত বল দ্বারা? F বল দ্বারা। তাহলে দেখো আমি এখানে কি করতে পারি, এখানে যে ভারী বক্সটা আছে তাকে ডান দিকে টানা হচ্ছে, এবং সেই বলের মানটা বলে দিছে F বল। সেই বলের মানটা কত বলে দিছে? F বল। আচ্ছা, এবার দেখো বলছে, ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে, ধরলাম সেই টানটা হচ্ছে T। প্রশ্নে চাইছে দড়িতে টানের মানটা কত, তাহলে টানের মানটা বের করতে বলছে। এখন লক্ষ্য করে দেখো, এটা কে অনুভব করছে টানটা?
হালকা বাক্স, হালকা যেটা আছে। তো এখানে হালকা কোনটা? যার ভর কম সে হচ্ছে হালকা। তাহলে হালকা বাক্সের যে টানটা আছে আমি ধরলাম সেই টানটা হচ্ছে এইটা, এই টান। তো প্রশ্নে তোমাকে এই টানের মানটা বের করতে বলছে। তো এটা চলো দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, চলো চেষ্টা করে দেখি পারি কিনা। তো প্রথমত এটা চিন্তা করো, তুমি যখনই এম এর সাথে 2m কে বেঁধে টান দিলা, এফ বলে তুমি যখন তাকে টান দিলা, তুমি যখন এফ বলে তাকে সামনের দিকে নিলা, তখন কিন্তু এই এম এবং 2m দুজনেই গতিশীল হবে ডান দিকে। তাহলে দুজনের একটা ত্বরণ থাকবে, সেই ত্বরণকে আমি ধরলাম এ। তাহলে এখানে যে তারা দুজনই ত্বরণ প্রাপ্ত হলো, এই ত্বরণের কারণটা আসলে কি? এই ত্বরণের কারণটা হচ্ছে এই এফ বল, তাই না? এই এফ বলের কারণে ত্বরণটা সে পাইছে। তাহলে আমি বলতে পারি যে এই এফ বলের কারণে আমার এম ভরের বস্তু এবং 2m ভরের বস্তু, দুইটা ভরের বস্তুই কিন্তু ত্বরণ প্রাপ্ত হয়েছে। এই জন্য দুটাকে এখানে লিখতে হবে, কারণ এই এফ বলের কারণে দুটাই একসাথে গতিশীল হচ্ছে এ ত্বরণে। এখন দেখো এখান থেকে যদি আমি ত্বরণটা বের করে ফেলতে পারি সবার আগে তাহলে ভালো হয়। তাহলে এফ পাই কি হবে বলতো? থ্রাইজ এম। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। আচ্ছা, তাহলে ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে কিন্তু ত্বরণ চাই নাই, কি চাইছে দেখো তো? এই টান কত সেটা চাইছে। টানটা কে অনুভব করে? টানটা অনুভব করে হচ্ছে এই যে ছোট যেই বক্সটা আছে সেটা, হালকা বক্সটা। তাহলে এখন খেয়াল করো তো, এই যে টান যেটা আছে, এই টানটা কার উপর কার্যকর? এই টানটা কার উপর কার্যকর? টানটা ছোট হাতের যে এম আছে তার উপর কার্যকর। তাহলে টান কি এক ধরনের বল? তাহলে আমি কি বলতে পারি? বলের সূত্র কি? এম ইন্টু এ। এখন শুধুমাত্র কেন এম লিখলাম? তার কারণ এই টি বলটা বা টি টান যেটা আছে সেটা কিন্তু শুধু এম ভরের উপরেই কার্যকর। এজন্য টি ইকুয়ালস টু কি লিখছি? এম ইন্টু এ লিখছি। ঠিক আছে? তাহলে এখন এই এর মানটা কিন্তু আমরা আগে থেকেই জানি। এর মানটা কত ছিল? এফ বাই থ্রাইজ এম। এফ বাই থ্রাইজ এম। তাহলে এটার উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। আজকে যেহেতু ফ্রি ক্লাস, তোমাদের কুইজও আমি একদম ফ্রি দিয়ে দিচ্ছি। আনসার কোনটা হবে সেই কুইজের আনসারটা আমি তোমাদের একদম ফ্রি দিয়ে দিচ্ছি। পুরোটাই করে দিছি, এখন খালি মার্ক করে দাও। হ্যাঁ, তো এই যে দেখো যে আমি সবগুলা করে দেওয়ার পরেও হচ্ছে কুইজ দিছি, কিন্তু দেখা যাবে তবুও কেউ কেউ ইচ্ছা করে ভুল লাগাবে। মানে তোমাদের শখই হইতেছে ভুল দাগানো। এই জন্য সবগুলা করে দিলাম যে দেখি কতজন ইচ্ছা করে ভুল দাগায়। আচ্ছা, আনসার সি। হ্যাঁ, ভেরি গুড। আনসার হচ্ছে আমাদের সি। তাহলে এম এম যদি আমরা কাটি আমাদের আনসার আসে এফ বাই থ্রি। আনসার আসে এফ বাই থ্রি। তাহলে অপশন থেকে সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এই তো, তুমি যদি এই প্রশ্নগুলো আগে থেকে বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে তুমি অ্যাডমিশনে দাগাই দিতে পারবা। তো তার ফলে কিন্তু তুমি অ্যাডমিশনে আগাই থাকবা। আচ্ছা, পোর্টালে যারা আসো তাদের জন্য বলতেছি, লিডার বোর্ডে দেখতে পাচ্ছি মেহজাবিন, প্রাণ, রাহাত, জুবায়ের, নীরব, পূজা, হাবিবা, জাকিয়া, সায়েদ এবং হচ্ছে ঈশা। ওকে, কংগ্রাচুলেশনস। যারা ফেসবুকে আসো তোমরাও হচ্ছে অনেকেই উত্তর দিছো। রাহুল বলছো এফ বাই থ্রি, ইফাত বলছো এফ বাই থ্রি, হ্যাঁ, সানায়া বলছো সি, আরাফাত বলছো সি, মাহিন বলছো সি, হ্যাঁ, সীমার উত্তরও ঠিক আছে, গুড। আচ্ছা, শুভ মণ্ডল প্রশ্ন করছে যে স্যার টান বল ছোট ভরের কেন হইলো? স্যার বলা লাগবে না, ভাইয়া বললেই হবে। দেখো প্রশ্নে বলে দিছে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে। দেখো কি বলছে, হালকা বক্স। তাহলে এই ওরা কিন্তু প্রশ্নেই বলে দিচ্ছে যে হালকা বক্স। হালকা বক্সকে যার ভর কম সেটা হালকা, আর যার ভর বেশি সেটা ভারী। তাহলে এই জন্য হালকা বক্সের জন্য আমরা চিন্তা করছি। যদি এখানে বলতো ভারী বক্স তাহলে কিন্তু আমাদের আবার চিত্রটা উল্টাই যেত। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো ভাইয়ারা আমরা তাহলে সামনের দিকে যাই। তো এখন যে প্রশ্নটা আমি তোমাদের দেখাবো এটা তোমরা 9-10-এও শিখে আসছো, অনেকেই পড়ছো। তোমাদের যখন আমি ক্লাস নিছিলাম ক্লাস 10-এ তখন আমি তোমাদের এইগুলো শিখাইছি খুব ভালো করে। আবার অনেকেই হচ্ছে এটা করো নাই অথবা একদম বাদ দিয়ে দিচ্ছ, বাট যারা অ্যাটলিস্ট উদ্ভাসে ছিল সবাইকে আমি এটা ক্লাসে করাই দিছিলাম। হোয়াট এভার, এবার চলো আমি সবার জন্য এই জিনিসটা একটু দেখাই দিই। অনেকে আমরা পারি, অনেকে আমরা পারি না। চলো সবার আগে আমরা একটু দেখি এটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমি তোমাদের একদম ডিটেলসে দেখাই দিব। তার আগে তোমাদের দেখাই যেটা একদম অল্প সময় আমরা সলভ করতে পারি কিভাবে। দেখো এখানে কি বলছে যে 3 কেজি 4 কেজি ভরের দুটা বস্তু পুলির মধ্যে আছে, তাহলে ত্বরণ কত? এই ধরনের প্রশ্নে ত্বরণের মান আমরা খুব অল্প সময় সলভ করতে পারি। ত্বরণ হবে জি ইন্টু উপরে দুটা ভরের বিয়োগফল মানে পার্থক্য, নিচে দুটা ভরের যোগফল মানে সামেশন। তাহলে খুব অল্প সময় যদি আমি সলভ করতে চাই, যদি এটা এমসিকিউতেও আসে, এইচএসসিতে কিন্তু এগুলো এমসিকিউতেই আসে, সুতরাং তখন অল্প সময় সলভ করতে হয়। তাহলে কেমনে সলভ করব?
জি এর মান হচ্ছে 9.8, উপরে ভরের বিয়োগফল, তাহলে বিয়োগফল কি, বড় ভর থেকে ছোট ভরকে আমরা বাদ দিব, তাহলে 4 - 3, আর নিচে ভরের যোগফল সামেশন, তাহলে 4 + 3, তাহলে 4 + 3, তাহলে আমাদের উত্তর কত আসে, 9.8 × 1/7, তাহলে উত্তর কত আসে একটু দেখি তো, 1.4, তোর আসে 1.4 m/s²। এখন আমি তোমাদের একদম ইন ডেপথ দেখাই দিব যে কিভাবে আসলে এই সূত্রটা আসলো, কারণ আমাদের শুধুমাত্র তো এরকম এমসিকিউর জন্য শর্টকাট শিখলে হবে না, কিভাবে আসলে সলভ করতে হয় সেই অ্যাপ্রোচটাও কিন্তু আমাদের জানা থাকতে হবে। তো চলো সেই জিনিসটা আমি তোমাদের দেখাই দিই। প্রথম বিষয় সবাই খাতায় একটু লিখে রাখো যে টান যে জিনিসটা আছে এটা সর্বদা ঝুলন বিন্দু বরাবর কাজ করে, মানে যেখান থেকে ঝুলে সেই বরাবর কাজ করে, সর্বদা ঝুলন বিন্দু বরাবর কাজ করে, বরাবর কাজ করে, এটা একটু সবাই লিখে রাখো। এখন এইখানে যে সুতা আছে বা এইখানে যে সুতা আছে, যখন এই বস্তুগুলা যুক্ত তখন কিন্তু তারা টান টান কন্ডিশনে আছে। তো এই ক্ষেত্রে আমার এই সুতার টান কোন দিকে হবে বলতো, যেহেতু এই সুতাটা এই কপিকলের সাথে ঝুলে আছে, তাহলে ঝুলন বিন্দু কোনটা, ঝুলন বিন্দু হচ্ছে এইটা, তাহলে ঝুলন বিন্দু বরাবর টান হবে উপরের দিকে। একইভাবে এই সুতা ঝুলে আছে এই বিন্দুর সাপেক্ষে, তাহলে ঝুলন বিন্দু বরাবর আমার টান হবে উপরের দিকে, তাহলে দুই সুতায় দুটা টান কিন্তু এখানে কাজ করে। আচ্ছা, আবার দেখো এখানে বস্তুর ভর বলে দিছে 3 কেজি আর হচ্ছে 4 কেজি, তো আমি ধরলাম যে এই 3 কেজিটা হচ্ছে আমার m1 আর 4 কেজি হচ্ছে আমার m2। তাহলে যে কোনো বস্তুর ভর থাকলে নিচের দিকে তার একটা বল থাকে, সেই বলকে আমরা বলি mg, তাহলে এটা হবে m1g আর এটা হবে আমার m2g। আচ্ছা, এটাও আমাদের লেখা শেষ। এখন একটু কমন সেন্স দিয়ে সবাই বিবেচনা করো তো ভাইয়ারা, একটু কমন সেন্স খাটাও, যে এই পাশের যে বস্তুটা সেটা আছে হালকা মাত্র 3 কেজি, আর এই পাশের বস্তুটা ভারী 4 কেজি। তাহলে তুমি যখন একটা সুতার মাধ্যমে দুটাকে ঝুলাই দিবা, ভারী বস্তুটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে, আর ভারী বস্তু যখন পড়বে সে কিন্তু হালকা বস্তুকে উপরের দিকে নিয়ে আসবে। তো কাহিনীটা কেমন হবে, কাহিনীটা এরকম হবে, দেখো এরকম হবে, ভারী বস্তুটা নিচে পড়বে আর হালকা বস্তুটা উপরে উঠবে, এটা তো আমরা সবাই ফিল করতে পারি। তাহলে ভারী বস্তু নিচে পড়বে, হালকা বস্তু উপরে উঠবে। তাহলে আমি এখানে দেখাইতে পারি, খেয়াল করো যে এই হালকা বস্তুর ত্বরণ হবে উপরের দিকে আর এই ভারী বস্তুর ত্বরণ হবে নিচের দিকে। হালকা বস্তু উপরে উঠবে তাহলে ত্বরণ উপরের দিক, ভারী বস্তু নিচের দিকে পড়ে যাবে তাহলে ত্বরণ নিচের দিকে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসো, আমি যদি এখানে এই m1 এবং m2 এর জন্য আলাদা আলাদা চিন্তা করি, তাহলে সবার আগে চলো আমি m1টা শেষ করে ফেলি। তাহলে আমরা ইকুয়েশন কি শিখছিলাম, F net = ma, তো যেহেতু m1 এই জন্য আমি এখানে m1 লিখে দিলাম। এখন তাকাই দেখো এই m1 এর উপর বল কয়টা কাজ করতেছে, m1 এর উপর বল কাজ করতেছে উপরে একটা t আর নিচে একটা m1g। এখন একটু আগে আমি তোমাদের একটা জিনিস কিন্তু বলে দিছিলাম, কি জিনিস বলে দিছিলাম, এই যে দেখো, এই দেখো এখানে খেয়াল করো, একটু আগে তোমাদের বলে দিছিলাম যে ত্বরণ সেদিকেই কাজ করবে, খুব ভালো করে খেয়াল করো, ত্বরণ সেদিকেই কাজ করবে যে দিকের বলটা কি থাকে, বড় থাকে। তাহলে ত্বরণ যেদিকে থাকে সেদিকের বলটাই বড় হয়। ওই যে একটা গল্প বলছিলাম যে তোমার ফ্রেন্ড যদি তোমাকে যেদিকে জোরে ধাক্কা দিবে, একটা ফ্রেন্ড জোরে ধাক্কা দিছে আর একটা ফ্রেন্ড আস্তে ধাক্কা দিছে, তাহলে তুমি কোন দিকে গতিশীল হবা, যেদিকে ধাক্কাটা বেশি। তাহলে ত্বরণ যেদিকে কাজ করবে সেদিকের বলটাকে আমার বড় ধরতে হবে। আচ্ছা, তাহলে এবার এই চিত্রে খেয়াল করে দেখো, এখানে ত্বরণ কোন দিকে আছে, উপরের দিকে, তাহলে উপরের দিকের যে বলটা আছে এই বলটা আমার হবে বড় বল আর এই বলটা হবে আমার ছোট বল। এটা হোপফুলি আমরা সবাই বুঝছি। তাহলে এখন কি করতে হবে বলতো, যেহেতু দুটা বল বিপরীত দিকে কাজ করে এই জন্য একটা থেকে আরেকটাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করব কি, বড় থেকে ছোটটাকে আমরা মাইনাস করব। তাহলে বড় বল হচ্ছে আমাদের টি, ছোট বল হচ্ছে আমাদের m1g। তাহলে এখান থেকে লিখতে পারবো t - m1g হচ্ছে m1a। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে দিলাম। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী অংশে একটু খেয়াল করি। এবার যদি তুমি দ্বিতীয় ভরটার দিকে তাকাও, এই দ্বিতীয় ভরটা কোন দিক গতিশীল, নিচের দিকে গতিশীল। তাহলে যেহেতু নিচের দিক গতিশীল, অর্থাৎ ত্বরণ যেহেতু নিচের দিকে, তাহলে আমি একটু আগে বলছি যেদিকে ত্বরণ থাকবে সেদিকের বলটাকে বড় ধরতে হবে। তাহলে m2gটা কি হবে এখানে বলতো, m2g হবে বড় বল আর এই টিটা হবে m2 এর জন্য ছোট বল। তাহলে এখন আমি যদি m2 এর জন্য ইকুয়েশন লিখি,
তাহলে আমাকে লিখতে হবে এফ নেট ইকুয়ালস টু m2a। এবার বড় থেকে ছোট বলকে আমরা মাইনাস করব, তাহলে বড় বল কোনটা, m2 এর জন্য m2g, তাহলে আমি লিখবো এখানে m2g মাইনাস টি ইকুয়ালস টু m2a, সেটাকে আমি দিলাম নাম্বার 2 ইকুয়েশন। এখন যদি এই 1 থেকে 2 এর সাথে যদি আমি রিলেশন দেখি, 1 এর সাথে 2 যদি 2 এর রিলেশন দেখি, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। দেখো যদি আমি 1 যোগ 2 করি, তাহলে এখানে এই যে প্লাস টি আর মাইনাস টিটা কিন্তু বাদ যাবে, তাহলে আমার এখানে থাকে m2g মাইনাস m1g, আর ডান পাশে m1 এ m2 এ যোগ হবে। তাহলে এই যে লক্ষ্য করে দেখেন এখানে কি হইতেছে, যদি g কমন নেই তাহলে আমি লিখতে পারবো m2 মাইনাস m1, আর a কমন নিলে আমি লিখতে পারবো m1 প্লাস m2। তাহলে ফাইনালি দেখেন লিখতে পারি যে ত্বরণের মানটা হবে g ইন্টু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে খেয়াল করে দেখেন যে m2 মাইনাস m1 এটাই কিন্তু আসলে আমার ভরের পার্থক্য, আর m1 প্লাস m2 এটাই কিন্তু ভরের যোগফল, মানে সামেশন অফ m। তো এই জিনিসটা দিয়েই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করছিলাম। সো এত বড় করে দেখার পরে আমরা যে লাস্টের পোর্শনটা দেখলাম, এটাই কিন্তু আসলে আমার সলভ করার টেকনিক, এটাই কিন্তু আমার সলভ করার টেকনিক। সেটা যদি আমি বুঝতে পারি তাহলে অবশ্যই আমি মাথায় রাখতে পারবো যে এই টাইপের প্রশ্ন আসলে আমরা এইভাবে অল্প সময় সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমি আরেকবার একটু রিক্যাপ করি। যেমন এখানে সাজিদা বলছো আর সিয়াম বলছো, তাই না? তোমরা দুজন বলছো হচ্ছে একটু একটা জিনিস, তোমরা একটা পার্ট তোমরা বুঝো নাই। ভেরি গুড। যেই পার্টটা বুঝবা না, যেভাবে সুন্দর করে বলছো যে ভাইয়া যে এই লাইনটা বুঝি নাই, যেমন হচ্ছে সাজিদা বলছো যে ভাইয়া m2g থেকে টি বাদ দেওয়ার বিষয়টা বুঝি নেই। ঠিক আছে, ভেরি গুড। চলো তোমাকে আবার বুঝাই দিই। দেখো যারাই এই কনফিউশনটা যাদের মাথায় আছে সবাই একটু খেয়াল করো। এই অঙ্ক না, আমরা অন্য অঙ্কে চলে যাই। আমি তোমাদের বলছিলাম এখানে যদি তুমি দাঁড়াই থাকো, তোমাকে এই দিকে একজন ফ্রেন্ড ধাক্কা দিছে 10 নিউটনে, আর এই দিকে আরেকজন ধাক্কা দিছে 5 নিউটনে, তাহলে তুমি কোন দিক গতিশীল হবা? যে দিকে জোরে ধাক্কা দিছে সেই দিকে। তাহলে যেই বলটা বড় সেই দিকেই তোমার গতি থাকে, অর্থাৎ সেই দিকে তোমার ত্বরণটা থাকে, তাই না? যেদিকে বড় সেদিকেই তোমার ত্বরণ থাকে। তাহলে উল্টাভাবে চিন্তা করো, যেই দিকে ত্বরণ থাকে সেই দিকের বলটাই বড়, এটা তো বলা যায়। যেদিকে ত্বরণ থাকে সেদিকের বলটাই কি বড় বল। আচ্ছা এবার এখানে ফিরে আসো। এখানে দেখো হালকা বস্তু আর ভারী বস্তু, তাহলে কি হবে? ভারী বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে পড়বে আর হালকা বস্তুটা উপরের দিকে উঠবে। তাহলে হালকা বস্তু যেহেতু উপরের দিকে উঠে, তার মানে উপরের দিকের বলটাকে আমি কি ধরতে পারি? বড় ধরতে পারি। তাহলে নিচের দিকের বলটা কি অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। তাহলে m1 এর জন্য আমার এই বড় বল থেকে ছোট বলকে মাইনাস করতে হবে। এজন্য দেখো m1 এর ক্ষেত্রে আমি টি থেকে m1g কে মাইনাস করছি। এবার আসো m2 এর ক্ষেত্রে কি করছি? m2 কি ভারী বল, ভারী বস্তু। ভারী বস্তু কোন দিক পড়বে? নিচের দিক গতিশীল হবে। নিচের দিক গতিশীল কেন হচ্ছে? কারণ নিচের দিকের বলটা কি আছে বলতো? নিচের দিকের বলটা বড় আছে। তাহলে নিচের দিকের এই বড় বল থেকে আমার কি করতে হবে? ছোট বলকে মাইনাস করতে হবে। এই জন্য m2g থেকে t কে মাইনাস করতে হচ্ছে। হ্যাঁ, m2g থেকে t কে মাইনাস করতে হচ্ছে। এবার ক্লিয়ারলি বুঝছো? বলো এবার বুঝছো কিনা? আচ্ছা, টি কেটে যাওয়ার একটা কারণ আছে। এখানে যে ত্বরণটা আসলো, এই ত্বরণের মধ্যে দেখো টি নাই। তার কারণ হচ্ছে এই টান যেটা আছে, এই টানকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ বল। ঠিক আছে, এখানে এই টানের কারণে আসলে কোনো ত্বরণ সৃষ্টি হয় না। এই টানের কারণে কোনো ত্বরণ সৃষ্টি হয় না, যেটা আসলে ইকুয়েশন দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা এবার চলো আমরা সামনে যাই। এবার যে আলোচনাটা করব এটা কিন্তু 9-10-এ ছিল না, সো এটা একদমই নতুন। এটা আমাদের সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো সবার আগে চলো এই স্লাইডটা একটু আলোচনা করি। তোমরা 9-10-এ একটা কনসেপ্ট সবাই পড়ছো, সেটা কেমন? যে তোমরা হচ্ছে ওই যে দ্বিমাত্রিক যেই ব্যবস্থাগুলো ছিল, জ্যামিতিক ব্যবস্থা, ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক আছে হলো 2,3, এটা বিন্দুর স্থানাঙ্ক ছিল ধরো 2,3। আসলে কি মিন করে? এটা মিন করে যে এই বস্তুটার এই এক্স অক্ষ বরাবর এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 2, আর এই যে 3 কি মিন করে? যে এই বস্তুটার এই উচ্চতা হবে হচ্ছে 3। তো তোমরা এটাকে বলতা ভুজ, এটাকে বলতা কোটি, তাই না? এই জিনিসটাই
আমরা ইন্টারমিডিয়েটে যেহেতু আমরা এখন একটু বড় হয়েছি, আমরা একটু স্মার্ট মেথডে লিখতে পারি। কেমন স্মার্ট মেথড? এক্স অক্ষ বরাবর যারা থাকে সবাই একটু লিখে নাও। আজকে জাস্ট তোমাদের এই টেকনিকগুলো আমি দেখাবো। যখন আমরা ওই ফুল কোর্সে যখন হচ্ছে আমরা ক্লাস শুরু করবো আর কি 3 আগস্ট থেকে, তখন থেকে তো আমরা একদম ভেক্টর ইন ডিটেলস শিখবো। প্লাস জাস্ট টেকনিকগুলো একটু শুনে নাও। এক্স অক্ষ বরাবর যদি কোনো কিছু থাকে, কোনো কিছু যদি এক্স অক্ষ বরাবর থাকে, তাকে প্রকাশ করার জন্য আমরা এরকম আই ক্যাপ দিই। দেখো যে আয়ের মাথায় একটা কি দিছি, টুপির মতো দিছি, তাহলে আই ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে আই ক্যাপ অথবা আই হ্যাট। আর যেই জিনিসটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর মিন করি, সেটা আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বা গাণিতিক ভাষায় তাকে আমরা এরকম জে ক্যাপ দিই, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে ভেক্টরের থেকে আসে। কোথা থেকে আসে? ভেক্টর। তোমরা 9, 10-এ ভেক্টর শিখছো ঠিকই, এই নামটা সবাই শুনছো যে ভেক্টর মানে যেই রাশির প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই দরকার পড়ে, সেটা হচ্ছে ভেক্টর। তো যেহেতু দিক প্রকাশ করার দরকার পড়ে, এই জন্য এক্স অক্ষ বরাবর বুঝাইতে আই ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর বুঝাইতে জে ক্যাপ লিখতে হয়। তাহলে এই যে যেই জিনিসটাকে তুমি এতদিন 2,3 লিখতা, এই যে 2 যেটা, এটা কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর। এটার সাথে আমি কি দিতে পারি? একটা আই ক্যাপ দিতে পারি। আর 3টা কোন অক্ষ বরাবর? দেখো তো ওয়াই অক্ষ বরাবর, এখানে আমি দিতে পারি একটা জে ক্যাপ। তাহলে খেয়াল করো, এই 2,3 কে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। জিনিসটা কিন্তু খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে এখন যদি এই 2,3 একটা ভেক্টরকে মিন করে, আমি ধরলাম যে সেই ভেক্টরটা হচ্ছে আমার এ ভেক্টর। তো ভেক্টরের ক্ষেত্রে মাথায় একটা তীর চিহ্ন দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে আমাদের এ ভেক্টরের মান হবে 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, ঠিক আছে? তাহলে একদমই ইজি। আমার এক্স অক্ষ বরাবর বুঝাইতে গেলে আই ক্যাপ দিব, আর ওয়াই অক্ষ বরাবর বুঝাইতে জে ক্যাপ দিব। তাহলে 2i ক্যাপের মিনিং হচ্ছে যে এক্স অক্ষ বরাবর তার মান 2 একক, আর 3j ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তার মান হচ্ছে 3 একক। এখন লক্ষ্য করে দেখো, যদি তোমার কাছে এরকম একটা ভেক্টর থাকে এ, আর যদি তোমার এরকম স্থানাঙ্ক থাকে হচ্ছে এ এক্স আর হচ্ছে এ ওয়াই, তাহলে এইখানে এ এক্স মানে কি মিন করে? তার ভুজ হচ্ছে এ এক্স, আর এ ওয়াই কি মিন করে? কোটি হচ্ছে এ ওয়াই। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর যে আছে তার সাথে আমি একটা কি দিতে পারি? আই ক্যাপ দিতে পারি। আর ওয়াই অক্ষ বরাবর যে আছে তার সাথে আমি একটা কি দিতে পারি? জে ক্যাপ দিতে পারি। তাহলে আমি এ ভেক্টরকে কি লিখতে পারবো? এই এ ভেক্টরকে আমি লিখতে পারবো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। দেখো তো এই সিম্পল জিনিসটা তোমরা বুঝো কিনা? বলো, এই জিনিসটা সবাই বুঝো কিনা? বুঝো? বলো দেখি, বুঝো নাকি কঠিন হয়ে গেছে এই জিনিসটা তোমাদের জন্য? বলো। তোমরা যেই জিনিসটা বুঝো সেটার রেসপেক্টে আমি পড়ানোর চেষ্টা করতেছি, কারণ তোমরা সবাই তো এই যে ভুজ কোটির সিস্টেম পারোই, স্থানাঙ্ক ব্যবস্থায় কেমনে বিন্দুকে প্রকাশ করতে হয় এগুলো তো পারোই। খালি নতুন কি বলছি, এক্স অক্ষ বরাবর আছে আই ক্যাপ বসাবা, যে অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আছে জে ক্যাপ বসাবা, এটাই খালি নতুন। আচ্ছা, এখন আসি। তো নতুন জিনিস আমরা শিখলাম, ভালো কথা। এখন এমনি এমনি তো শিখাইতেছি না, এটার অবশ্যই একটা কাজ আছে। এমনি এমনি কিছু শিখি না, অবশ্যই কাজ আছে। তাহলে কি কাজ সেটা দেখার জন্য তোমাদের এখন দেখো আমি আরেকটা জিনিস দেখাবো। তাহলে এখন খেয়াল করো, এই যে যে আমার এ ভেক্টরটা ছিল, ওরই কিন্তু দুইটা অংশ আমরা দেখছি। একটা হলো এই যে এক্স অক্ষ বরাবর অংশ, আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর অংশ। তাহলে আমি যদি এটাকে ভেঙে দুইটা অংশ লিখি, এখানে এটাকে ভেঙে মনে করো দুইটা অংশ যদি আমি লিখি, একটা হচ্ছে তার এই এক্স অক্ষ বরাবর অংশ, আর একটা হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর অংশ, তাই না? এখন একটা মজার জিনিস তোমাদের আমি দেখাবো। যদি এখানে একটা কোণ থাকে এবং এই কোণের মান যদি আমি থিটা চিন্তা করি, তাহলে তোমাদের কাজ হচ্ছে এখন এই এ এক্স এর মানটা বের করা। তা আমি একটু দেখতে চাই তোমরা এ এক্স এর মানটা বের করতে পারো কিনা। চলো দেখি পারি কিনা। তো আমি ধরে নিলাম আপাতত সহজ করার জন্য এটাকে ভেক্টর না চিন্তা করে ধরলাম এটার মান হচ্ছে এ। এখন দেখো এই এ এক্সটা এই ত্রিভুজের কি বলতো? ভূমি। এই এ এক্সটা কি? ত্রিভুজের ভূমি। আচ্ছা, তাহলে লিখে রাখি এ এক্সটা হচ্ছে ত্রিভুজের ভূমি। থিটার সাথে যে বাহুটা থাকে সেটাই তো আমাদের ভূমি। আর এটা কি বলতো? এটা হলো অতিভুজ। এটা হলো অতিভুজ। আচ্ছা, তাহলে এখন বলো সবাই আমরা পড়ছি কিনা যে ভূমি বাই অতিভুজ মানে আসলে কি? ভূমি বাই অতিভুজ মানে আসলে কি? দেখো, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা, সবাই জানি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এ এক্স এর মান হবে এ কস থিটা।
এ এক্স এর মান হবে এ কস থিটা। আচ্ছা, এবার আসো, তাহলে এই এ এক্স এর মানটা আমি কি লিখতে পারি? এ কস থিটা লিখতে পারি, এ কস থিটা লিখতে পারি। ঠিক আছে, এবার আসো এই এ ওয়াই এর মানটা কেমন হবে, চলো সেটাও দেখে নিই। এ ওয়াই এর পরিচয়টা কি? থিটার বিপরীত বাহুটাকে আমরা বলি হচ্ছে লম্ব, তাহলে এ ওয়াইটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমি যদি এখন লিখি যে লম্ব বাই অতিভুজ মানে এ ওয়াই ডিভাইড বাই হচ্ছে এ, তাহলে লম্ব বাই অতিভুজ কি হবে? সাইন থিটা হবে। দেখছো ফিজিক্সে কিন্তু ম্যাথের অনেক জিনিস লাগে। তাহলে এখানে আমি বলতে পারি যে এ ওয়াই এর মান হবে এ সাইন থিটা, এ সাইন থিটা। তাহলে আমি এখান থেকে লিখে ফেলতে পারি আমার এ ওয়াই এর মানটা হবে এ সাইন থিটা, তাই না? এখন একটা বিষয় আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা একটা নোট ডাউন করে রাখো। দেখো এই এটাকে ভেঙে আমি এ কস থিটা পাইছি আর এ সাইন থিটা পাইছি। এখন এ কস থিটাটা পার্টিকুলারলি বেশি গুরুত্বপূর্ণ। কেন? দেখো এর সাথে থিটা কোণে যেই বাহুটা আছে, আবারও বলি, এর সাথে থিটা কোণে যেই বাহুটা আছে সেই বাহুর নাম হলো এ কস থিটা। তাহলে কস থিটা কার সাথে আমরা দিব? যার সাথে থিটা যুক্ত আছে তার নাম আমি দিব হচ্ছে কস থিটা। তাহলে একটু লিখে রাখো, যার সাথে থিটা, সবাই খাতায় লিখো, যার সাথে থিটা তার সাথে কজ, তার সাথে কজ, এটা একটু সবাই লিখে রাখো, যার সাথে থিটা তার সাথে কজ, এটা কাজে লাগবে, সবাই একটু লিখে রাখো। সবাই একটু লিখে রাখো, যার সাথে কজ, যার সাথে থিটা তার সাথে হচ্ছে কজ। সবাই লিখছো কিনা? আশা করি লেখা শেষ। এখন চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করি, দেখি আমরা বুঝি কিনা জিনিসটা। মনে করো এখানে একটা পি দেওয়া আছে আর এখানে আমার থিটা দেওয়া আছে হচ্ছে এইটা। তাহলে দেখো থিটা কার সাথে আছে? নিচেরটার সাথে আছে, তাহলে এই নিচেরটার নাম হবে পি কস থিটা। আবার লক্ষ্য করে দেখো, এখানে মনে করো এটাকে নাম দিলাম আমি মনে করো হচ্ছে বি, আর এবার আমি থিটাকে এই বরাবর না দিয়ে থিটাকে দিলাম এই বরাবর, এখানে দিলাম থিটাটাকে। এবার তাহলে থিটা যার সাথে তার নাম কি বলছি? কস, তাহলে এই বাহুটার নাম হবে এবার বি কস থিটা। তাহলে থিটা যার সাথে থাকবে তার সাথে আমি কস থিটা দিব, দ্যাটস দ্য কনসেপ্ট। থিটা যার সাথে থাকবে তার সাথে আমি দিব হচ্ছে কস থিটা। আচ্ছা, এখন একটু ব্যাক করি, একটু ব্যাক করি। দেখো আমাদের শুধু কিন্তু কস থিটা না, সাইন থিটার একটা অংশ কিন্তু ছিল। তাহলে আমি যদি এই এ ওয়াই কে কপি করে এখানে পেস্ট করি, এ ওয়াই কে কি করব? কপি করে এখানে পেস্ট করব। তাহলে কপি পেস্ট করি, এ ওয়াই কে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখো তাহলে এটাকে কিন্তু আমরা এ ওয়াই বলতে পারি। এটাকে কপি করে কি করছি? পেস্ট করছি। তাহলে খেয়াল করে দেখো, কস থিটার সাথে কিন্তু আমার থিটা আছে, বাট এই যে এ ওয়াই এর সাথে কিন্তু, মানে যে হচ্ছে সাইন থিটা, তার সাথে কিন্তু আমার এই থিটাটা যুক্ত না, এখানে কিন্তু থিটাটা যুক্ত নাই। তাহলে যার সাথে থিটা তার সাথে তো কজ, এটা আমরা বুঝলাম। আর যার সাথে থিটাটা থাকবে না, যার সাথে থিটা থাকবে না তাকে আমরা দিব সাইন, তাকে আমরা দিব সাইন। একইভাবে এখানে খেয়াল করো, বি এর যেই পাশে থিটা আছে সেই পাশের নাম হচ্ছে কস থিটা। যে পাশে থিটা নাই সেই পাশের নাম কি হবে? সেই পাশের নাম হবে সাইন থিটা। সবাইকে এই পার্টটা ক্লিয়ার কিনা? একটা বিষয় মনে রাখবা, যার সাথে থিটা তার সাথে কজ, আর যার সাথে থিটা নাই সে হবে সাইন। এটা কি সবাই বুঝতে পারছি কিনা বলো, বলো। সবাই বুঝতে পারছি কিনা একটু জানাই দাও ভাইরা। ওকে, ভেরি গুড, গ্রেট। এবার চলেন তাহলে আমরা সামনের দিকে যাই, এটা কাজে লাগবে এখনই। হ্যাঁ, তো এখন আমরা যেটা পড়বো সেটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল বোঝানোর জন্যই তোমরা ঘর্ষণ বল 9-10-এও পড়ছো, কিন্তু সেখানে কিছু জিনিস একটু ভুল ছিল, সেই জিনিসগুলো আজকে সঠিকভাবে পড়বো, এই জন্য এই বেসিকগুলো দরকার। ঠিক আছে, তো এখন বেসিক বিল্ড আপের জন্য তোমার এই উপাংশের কনসেপ্টটা দরকার ছিল, তো এটা এখন আমরা দেখব। তোমরা 9-10-এ কি পড়ছিলা? যে ঘর্ষণ বলের মান হলো F = মিউ ইন্টু ডব্লিউ, তাই না? এবং এই ডব্লিউর মানটা তোমরা বলতা কি, যে ডব্লিউর মান হচ্ছে ভাই ওজন, তাহলে ডব্লিউ মানে আমি কি বলবো? এমজি বলবো। তো এই জিনিসটা কিন্তু আসলে এই ডব্লিউকে যখন তুমি ওজন বলতা, এই ডব্লিউকে তুমি যখন ওজন বলতা এবং ওজন বলে যখন তুমি এমজি বসাইতা, তখন কিন্তু এটা আসলে ঠিক ছিল না, মানে এটা আসলে সর্বক্ষেত্রে কিন্তু তোমার ঠিক হবে না। তো এই যে কেসটা তোমরা 9-10-এ শিখছিলা, এটা কিন্তু একটা লিমিটেড ভার্সন। এটা কি বলতো? এটা লিমিটেড ইকুয়েশন।
তোমার এসএসসির জন্য ছিল আর কি, এসএসসির জন্য ছিল। বাট যখন আমরা এইচএসসিতে উঠবো তখন তো আসলে আমাকে সেই লিমিটেড ভার্সন নিয়ে বসে থাকলে হবে না, আমাকে আসলে বুঝতে হবে যে কোন জিনিসটা আসলে কারেক্ট বা কোন জিনিসটা আসলে সঠিক। তো এই যে বিষয়টা, এটা যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে মেইন ইকুয়েশন আসলে কোনটা। তাহলে যেটা তোমরা শিখছো সেটা কিন্তু আসলে লিমিটেড একটা ভার্সন, তো অ্যাকচুয়াল ভার্সন কোনটা সেটা চলো আমরা একটু দেখি। আগে লিখে রাখি যে অ্যাকচুয়াল ইকুয়েশন কোনটা, তোমরাও একটু লিখে রাখো। অ্যাকচুয়াল ভার্সন হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্সন। এখন যদি বলতে চাও যে ভাই আর যেটা লিখলেন এটা তো জীবনেও দেখি নাই, স্বাভাবিক তোমার জন্য নতুন, লিখে রাখো এই আর এর পরিচয় হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া। লিখে রাখো, নামটা একটু জটিল, অভিলম্ব প্রতিক্রিয়া। আর এর পরিচয়টা একটু লিখে রাখো, অভিলম্ব প্রতিক্রিয়া। এখন এই যে অভিলম্ব প্রতিক্রিয়া কি জিনিস, এই প্রশ্ন তোমার মাথায় আসতেছে তাই না? আমি এটাই চাই যে তোমার মাথায় এই প্রশ্নটা আসুক, প্রশ্ন আসলেই তো আমরা শিখতে পারবো। খেয়াল করে দেখো, তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। একটা বস্তুকে তুমি যখন একটা তলের উপর রাখবা, আমি এই বস্তুকে এই তলের উপর রাখছি, রাখলে এই তলটা কি করে বলতো, এই তলটা এই বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দেয়। কিন্তু যদি সহজ ভাষায় বলি, এই বস্তুটা যখন একটা বল প্রয়োগ করে নিচের তলের উপরে, আমি ধরলাম সেই বলের মানটা হচ্ছে আমার এমজি, তাহলে এই তলটা তখন কি করে, তাকে একটা প্রতিক্রিয়া বল দেয়। তাহলে এই যে তলটা যে প্রতিক্রিয়া বল দিল, এই প্রতিক্রিয়া বলের নাম হচ্ছে আর। তাহলে অভিলম্ব কেন বলে বলতো, কারণ খেয়াল করো এই আরটা কিন্তু এই তলের সাথে লম্ব, আরটা কিন্তু তলের সাথে লম্ব। তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া বলতে আসলে আমরা কি মিন করব, অভিলম্ব প্রতিক্রিয়াটা হলো তল বরাবর বা তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া, এই জন্য অভিলম্ব শব্দটা আসছে, তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া। ঠিক আছে, তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া। তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া কি, তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া। এখন দেখো, যখন একটা বস্তু এখানে স্থির থাকে, যখন স্থির থাকা মানে কি, স্থির থাকা মানে হচ্ছে এই উপরের দিকের বল আর এই নিচের দিকের বল কিন্তু টেকনিক্যালি সমান। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার এই আর যতটুকু আছে আমার এমজি ততটুকু আছে, আর যতটুকু এমজিও ততটুকু। তাহলে এই ক্ষেত্রে আমি তখন আর এর মানটা কত বসাইতে পারি বলতো, আর এর মানটা এমজি বসাইতে পারি। তো ওই দিক থেকে বা ওই তুলনার দিক থেকে এসএসসিতে তোমরা এই যে মিউ এমজির পার্টটা সঠিক শিখছো। কিন্তু যারা হচ্ছে শুধুমাত্র চিন্তা করছো যে এই ডব্লিউটা হচ্ছে ওজন, ওই চিন্তা করলে কিন্তু এটা সঠিক না, তোমাকে চিন্তা করতে হবে অভিলম্ব প্রতিক্রিয়া হিসেবে। তো এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য, যদি বস্তুটা এরকম ভূমিতে থাকে। ঠিক আছে, বস্তু ভূমিতে থাকলে শুধু এটা প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য না। এখন তোমাদের আমি দেখাবো এটা কোন ক্ষেত্রে আসলে তুমি মিউ এমজি লিখলে তোমার আসলে ভুল হবে। তাই আমি অভিলম্ব প্রতিক্রিয়াটা সবার জন্য আরেকবার একটু রিক্যাপ করি। তোমার নামের মধ্যে দেখো আছে অভিলম্ব, অভিলম্ব মানে কি, তল বরাবর লম্বভাবে যেটা কাজ করে, যেটা তলের সাথে লম্ব বরাবর কাজ করে। সো অভিলম্ব প্রতিক্রিয়া তার মানে তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া। তাহলে এখন তোমার এই বস্তুটা নিচের দিকে যদি ক্রিয়াবল কাজ করে, তলও তোমাকে একটা প্রতিক্রিয়া বল উপরের দিকে দিবে। অর্থাৎ তুমি যদি এরকম চিন্তা করো, তুমি একটা বল প্রয়োগ করছো, তোমার এই বলের জন্য একটা প্রতিক্রিয়া বল কিন্তু বিপরীত দিক থেকে আসে। তাহলে এই বস্তু যতটুকু ক্রিয়াবল প্রয়োগ করে, এই তল তাকে ততটুকু প্রতিক্রিয়া বল ব্যাক দেয়। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, আর কে এনও বলা যাবে, তামিম প্রশ্ন করছো অনেকগুলা বইয়ে, এটার ইংলিশ হচ্ছে নর্মাল ফোর্স, আর কে এনও বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা এবার চলো আমরা সামনের দিকে যাই। তাহলে এই কেসটা তো আমরা দেখলাম, এখন এটার আরো কিছু কেস আছে। আমরা মাত্র সহজ কেসটা দেখছি, যেটাকে আমরা বলতে পারি কেস 1। সেটা হচ্ছে কি, সমতলে। তাহলে আমরা মাত্র কি দেখছি, আমি আবারও সবার জন্য বলি। সমতলের ক্ষেত্রে একটা বস্তু যখন রাখা থাকে, তখন এই অভিলম্ব প্রতিক্রিয়া যতটুকু থাকে আর নিচের দিকের এমজি যেটা থাকে, এরা পরস্পর কি হয়, সমান হয়। তো যেহেতু পরস্পর সমান হয়, তাহলে আমি লিখতে পারি আর সমান এমজি। আর আমরা ঘর্ষণ বল কি শিখছিলাম, আমরা ঘর্ষণ বল শিখছিলাম হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর। তো ওই ক্ষেত্রে যেহেতু আর এর মানটা এমজি হয়ে গেছে, আমি এখানে লিখতে পারবো মিউ ইকুয়ালস টু এমজি। তাহলে 9-10-এ যেটা তোমরা শিখছো সেই ইকুয়েশনটা সমতলের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আসো 9-10-এ তোমরা যেটা শিখছো সেটা কোন ক্ষেত্রে ভুল, সেটা আমরা এখন দেখব।
তাহলে আমরা চলো এখন কেস 2 দেখি। কেস 2 হলো আমার আনত তল। আনত তল মানে কি, যেটা একটু বাঁকানো থাকে, একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব আনত তল। তো আমি এখানে একটা আনত তল এঁকে ফেলতেছি। ধরে নাও যে এটা আমাদের একটা আনত তল। এইভাবে আঁকি, তাহলে বোঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, এটা মনে করো আমাদের একটা আনত তল। এখন এইখানে ধরে নাও আমার একটা বস্তু রাখা আছে। সবাই মনোযোগ দিয়ে বুঝবা। আমরা কিন্তু আগেই বলছি যে ঘর্ষণ বলের মান হচ্ছে মিউ ইন্টু আর। তাহলে এখানে আমি যদি লিখে রাখি যে আমার ঘর্ষণ বলের মান হচ্ছে মিউ ইন্টু আর। এখন দেখো এই অভিলম্ব প্রতিক্রিয়াটা আমার বের করা দরকার, মানে নর্মাল ফোর্সটা বের করা দরকার। তাহলে এখন অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে সে যেই তলে থাকবে সেই তলের লম্ব বরাবর যে প্রতিক্রিয়া সেটা। তাহলে লম্ব বরাবর মানটা আমার কত আসবে বলো তো? এরকম কিছু একটা আসবে। তো এটাকে আমি লিখলাম আর। এখন বস্তুর ভর যদি এম হয় তাহলে নিচের দিকে একটা কি বল কাজ করবে? এমজি বল কাজ করবে। আর এইখানে যদি আমি থিটা চিন্তা করি যে সেটা আনত তল আছে থিটা কোণে, তাহলে খেয়াল করে দেখো আমার যেহেতু এটা থিটা আর এটা হচ্ছে 90, তাহলে অবশ্যই এইখানে যদি আমি একটা কোণ বিবেচনা করি সেই কোণের মান হবে 90 মাইনাস থিটা। সেই কোণের মান কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে এই চিত্রটাকে আমি একটু বড় করে ফেলি, চিত্রটাকে আর একটু বড় করে ফেলি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, এবার এটা লক্ষ্য করে দেখো। তাহলে আমি কি বলছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি এই কোণটা থিটা হয় তাহলে আমরা কি জানি 3 কোণের সমষ্টি 180। তাহলে একটা যদি 90 হয় বাকি দুটা মিলে 90 হইতে হবে। সো একটা যদি থিটা হয় আর একটা হবে 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটাকে আমি বলতে পারবো 90 মাইনাস থিটা। এই কোণটাকে আমি বলতে পারবো 90 মাইনাস থিটা। এবার লক্ষ্য করো এমজি এর যে পাশে থিটা থাকে, এমজি এর যে পাশে থিটা থাকে সেই পাশটাকে আমি কি লিখতে পারি? তোমাদের এই যে একটু আগে দেখাইছি, একটু রেফারেন্স দিয়ে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যার সাথে থিটা থাকে তাকে আমরা বলবো কস থিটা, যার সাথে থিটা থাকে তাকে আমরা বলবো কস থিটা। একটু আগেও লিখে দিছিলাম, যার সাথে থিটা থাকবে তাকে আমরা লিখবো কস। তাহলে দেখো এই অনুযায়ী আমার এই যে এমজি এর এই পাশে কত আছে দেখো তো, এই থিটার মান হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে আমি লিখবো কস 90 মাইনাস থিটা। আর কস 90 মাইনাস থিটার মান কি হয়? সাইন থিটা হয়। তাহলে এটাকে আমি লিখতে পারবো এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। এবার আরেকটু মনোযোগ দিয়ে সবাই একটু খেয়াল করো, এটা বুঝলেই সব শেষ। দেখো এইখানে একটা গেছে, যদি আমি এই বরাবর একটা দাগ টানি তাহলে কিন্তু আমরা এখানে একটা 90 ডিগ্রি পাবো। এখন দেখো তোমার টোটালটা যদি 90 হয়, আমি ধরে নিলাম যে এই মানটা হচ্ছে এক্স, এই মানটা আমি ধরে নিলাম এক্স। এখন দেখো তাহলে এই যে এক্স এর সাথে তুমি যখন 90 মাইনাস থিটাকে যোগ করবা, এক্স এর সাথে তুমি যখন 90 মাইনাস থিটাকে যোগ করবা তখন তুমি কত পাচ্ছ? এই 90 মাইনাস থিটা প্লাস এক্স, তাহলে কত পাচ্ছ? টোটাল পাচ্ছ তুমি 90। খেয়াল করে দেখো 90 মাইনাস থিটার সাথে এক্স যোগ করলে কত পাওয়া যায়? 90 পাওয়া যায়। তাহলে দুই পাশ থেকে 90 যদি বাদ যায় আমার এই এক্স এর মানটা কত থাকে বলো তো? এক্স এর মানটা থাকে হচ্ছে থিটা। তার মানে যেটাকে আমি এক্স ধরে নিছি সেটা আসলে এক্স না, সেটা আসলে কে? থিটা। বুঝতে পারছো? এই মানটা কত হইলো? থিটা হইলো। এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এটা কি হইলো? থিটা হইলো। এবার দেখো এমজি এর যে পাশে থিটা আছে, যার সাথে থিটা থাকবে সে হচ্ছে কস থিটা। তাহলে যার সাথে থিটা আছে সে কি হবে? কস থিটা হবে। এখন দেখেন সবাই দেখেন এখন এখানে আর এর সাথে কে মিলে যাচ্ছে দেখেন তো? এমজি কস থিটা মিলে যাচ্ছে। এখানে আর এর সাথে কে মিলে? আর বরাবর কে আছে দেখেন তো? এমজি কস থিটা আছে। তাহলে আমি এখানে বলতে পারবো যে আর ইকুয়ালস টু এমজি কস থিটা। কিন্তু কেউ যদি বলতে চাও যে ভাইয়া এখানে কি আর সমান এমজি লেখা যাবে না আগের মতো? আগে যেমন আর সমান এমজি ছিল, এখন কি আর সমান এমজি লেখা যাবে? আনসার হচ্ছে না, লেখা যাবে না। তার কারণ কি? আর কাজ করে দেখো এই ডিরেকশনে আর এমজি কাজ করে এই ডিরেকশনে। সো এমজি এবং আর এখানে সমান হওয়া সম্ভব না। এখানে আর এর মানটা কত হবে? এমজি কস থিটা হবে। তাহলে এখন যদি কেউ এই যে এফ সমান মিউ এমজি লিখতে চাও এখানে, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু ভুল। তাহলে এসএসসির ওই লেভেলটা বা ওই জিনিসটা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তাহলে এখন ঘর্ষণ বল তুমি কেমনে বের করবা? যে মিউ ইন্টু আর। আর এর মানটা কত পাইছি আমরা? আর এর মানটা পাইছি এমজি কস থিটা। তাহলে আমি লিখবো মিউ এমজি কস থিটা। বলেন সবাই বুঝতে পারছি কিনা? বলেন।
এটা সবাই খাতায় লিখে রাখেন পি স্টার দিয়ে। সহজ বাংলায় আনত তলের জন্য ঘর্ষণ বলের মান হবে মিউ এম জি কস থিটা, আর সমতলের জন্য ঘর্ষণ বলের মান হবে মিউ এম জি। এখানে আর কস থিটা দরকার নেই, ঠিক আছে, কারণ এখানে মনে মনে কস থিটার মান হচ্ছে 1, থিটার মানটা হচ্ছে এখানে আসলে 0, ঠিক আছে, কারণ এখানে দেখো কোনো কোণ নাই, এখানে মনে মনে থিটার মানটা কত, এখানে মনে মনে থিটার মানটা হচ্ছে 0। তো তুমি যদি এখানে মনে মনে থিটার মানটা বসাও সেটা হবে cos 0 ডিগ্রি, এবং cos 0 ডিগ্রির মান কত বলো তো 1। তাইলে মেন ফর্মুলাটা কি? মেন ফর্মুলাটা হলো F ইকুয়ালস টু মিউ এম জি কস থিটা। বুঝতে পারছো সবাই? বলো। ইংলিশ নামটা হলো নর্মাল ফোর্স, ইংলিশ নামটা হলো নর্মাল ফোর্স, মানে আমরা যেটা অভিলম্ব প্রতিক্রিয়া বলছি ইংলিশটা হলো নর্মাল ফোর্স। আচ্ছা, এবার চলো এই পার্টটা আমি আবার সবার জন্য একটু রিক্যাপ করে দিই, যেহেতু অনেকের কাছে নতুন, রিক্যাপ করলে তোমরা আরো ভালো করে বুঝবা। সমতলের দিকে তাকাও, সমতল মানে একদম সোজা থাকবে, একদম সোজা যখন থাকবে তখন বস্তু যতটুকু বল প্রয়োগ করবে নিচের দিকে প্রতিক্রিয়া বলের মানটা সেটাই হবে, তার মানে আর এর মান হবে এম জি এর সমান। তাহলে ঘর্ষণ বলের যে মান মিউ ইন্টু আর, আর এর মানটা যদি আমি বসাই দিই সেটা হবে মিউ এম জি, শেষ। আনত তলের ক্ষেত্রে আমাদের আর এর মানটা কি হবে? তল বরাবর লম্ব, তাহলে আর এর মানটা আমার দরকার। এখন এই ক্ষেত্রে আর এর মানটা কিন্তু এম জি এর সমান না, কারণ দুটার দিক কিন্তু ভিন্ন, এজন্য এখানে আর এর মানটা এম জি এর সমান লেখা যাবে না। যেহেতু আর এম জি না, তাহলে এফ এর মানটাও মিউ এম জি হবে না এই কেজের মতো। আচ্ছা, তাহলে আর এর মানটা কত হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এখন যেহেতু এম জি নিচের দিকে কাজ করে, তাহলে এম জির কয়টা অংশ থাকতে পারে? আমরা একটু আগে দেখাইছিলাম যে ভেক্টরগুলোর দুইটা লম্ব উপাংশ থাকতে পারে। তাহলে দেখো, যখন পি ভেক্টর তুমি চিন্তা করবা তখন তার একটা উপাংশ থাকবে কস থিটা আর একটা লম্ব উপাংশ থাকবে সাইন থিটা। তাহলে যার সাথে থিটা থাকবে তাকে আমরা দিব কি? কস থিটা। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, এই এম জি এর যে দিকে থিটা আছে সেটা হচ্ছে আমার এম জি কস থিটা, আর যে দিকে থিটা নাই সেটা হচ্ছে এম জি সাইন থিটা। তো এটা যে আসলে এম জি সাইন থিটা আসে আমি কেমনে দেখাইছি? মোটমাট যে সমকোণটা আছে টোটাল ডিগ্রি হচ্ছে 180, তাহলে তোমার যদি একটা 90 থাকে বাকি দুটা মিলে হইতে হবে 90। সো এটা থিটা হইলে এটা হবে 90 মাইনাস থিটা, এটা এমজি হইলে এটা হবে এমজি cos 90 মাইনাস থিটা। সো cos 90 মাইনাস থিটার মান হচ্ছে সাইন থিটা। তাহলে এটা পাইলাম এমজি সাইন থিটা, এটা পাইলাম আমরা এমজি cos থিটা। এবার দেখো আর এর সাথে মিলে কোনটা? আর এর সাথে মিলে যাচ্ছে এমজি cos থিটা, তাহলে আমি লিখতে পারবো আর সমান এমজি cos থিটা। তাহলে এখন এফ এর মান যদি মিউ আর হয়, আর এর মানটা যদি আমি এমজি cos থিটা বসাই দেই, এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে, বলো বুঝতে পারছি কিনা? না আপাতত আর লাগবে না ঋতু, প্যারালাল টেস্টেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলো সামনের দিকে আমরা যাই। তো প্রথমে একটা প্রশ্ন চলো আমরা সলভ করে ফেলি। যদি স্থিতি ঘর্ষণ 0.5 হয়, এখানে আসলে প্রশ্ন হবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা হবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। যদি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হয়, কারণ এখানে কোনো একক নাই, গুণাঙ্কের আসলে একক থাকে না, তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এখানে 0.5 মিউ এস 0.5। তবে 10 কেজি ভরের বস্তুকে কত বল প্রয়োগ করলে চলার উপক্রম হবে? তাহলে ভরের মান দিয়ে দিছে কত কেজি? 10 কেজি। তো চলার উপক্রম হবে মানে কি বোঝায়? মানে চলবে চলবে অবস্থা, কিন্তু এখনো ওরকম ত্বরণ প্রাপ্ত হয় নাই। ঠিক আছে, তাহলে চিন্তা করো তো ভাইয়া, যদি কেসটা আমরা এমনি ধরি যে 10 কেজি ভরের একটা বস্তু আমার কাছে আছে, 10 কেজি ভরের একটা বস্তু আমার কাছে আছে, তো যখন তুমি এখানে বল প্রয়োগ করবা, তোমার বলের বিরুদ্ধে কিন্তু একটা ঘর্ষণ বল এখানে কাজ করবে, কারণ প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে যে ঘর্ষণ আছে, ঘর্ষণ না থাকলে তার গুণাঙ্ক দিত না। তুমি যখনই বল প্রয়োগ করবা বলের বিপরীত দিকে এখানে একটা ঘর্ষণ বল কিন্তু তৈরি হবে। তাইলে এখানে যে ঘর্ষণ বলটা আমার তৈরি হবে, আমি ধরলাম সেই ঘর্ষণ বলের মানটা হচ্ছে ছোট হাতের এফ। এখন চিন্তা করো, ওরা কিন্তু বলছে চলার উপক্রম হবে, মানে এখনো কোনো ত্বরণ সৃষ্টি হয় নাই। তাহলে আমাদের ত্বরণের মানটা কত ধরতে হবে বলতো? ত্বরণের মানটা ধরতে হবে 0। তাহলে এখন আমি কি লিখতে পারি? এফ নেট ইকুয়ালস টু এম এ। এখন দেখো এই এফ নেট কি? বড় বল থেকে ছোট বল বিয়োগ করতে হবে। সো আমি ধরলাম এটা আমার বড় বল, এটা হচ্ছে আমার ছোট বল। তাহলে বড় বলটা হচ্ছে এফ, ছোট বলটা হচ্ছে ছোট হাতের এফ। আর এম এর মানটা তো আমরা জানি এখানে 10 কেজি। ত্বরণের মানটা হচ্ছে 0। ত্বরণ 0 হইলে ডান পাশটা আমার কি হবে? 0 হবে।
তাহলে এখান থেকে খেয়াল করো এই ক্যাপিটাল এফ এর মান হবে ছোট হাতের এফ, এবং এই ছোট হাতের এফটাই কিন্তু আমাদের ঘর্ষণ বল। ঠিক আছে, এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, এটা কি আসলে সমতল নাকি আনততল, কেস 1 নাকি কেস 2 বলো। দেখতে পাচ্ছ একটা সমতলের উপর রাখা, তো তাও তোমরা একটু আমাদের জানাও তো, তোমাদের যে দুটা কেস আমি শিখাইছি সমতল আর হচ্ছে আনততল, আমার যে প্রশ্নটা আছে সেটা কি এই কেস 1 এর সাথে মিলে না কেস 2 এর সাথে মিলে, খালি এটা জানাও। এটা কি কেস 1 এর সাথে মিলে নাকি কেস 2 এর সাথে মিলে বলো। কেস 1, ভেরি গুড, কেস 1 এর সাথে মিলে। সো কেস 1 এ আমি কি দেখছি, কেস 1 এ আমার এফ এর মান মানে ঘর্ষণ বলের মান হচ্ছে মিউ এমজি, মিউ এমজি। তাহলে আমি কি করতে পারি বলো তো, তাহলে আমি এই ঘর্ষণ বলের মানটা বসাইতে পারি হচ্ছে মিউ এমজি। ঠিক আছে, তাহলে এখন দেখো এই মিউ এর মানটা আছে 0.5, এম এর মানটা আছে কত 10, আর জি এর মানটা আছে হচ্ছে আমাদের 9.8। ভালো কথা, এখানে আগে থেকে বলে রাখি এখানে অপশনে এই যে দশমিকটা হবে না, হ্যাঁ এটা শুধুমাত্র 49 হবে। যাই হোক চলো ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেশন করে দেখো 98 এর সাথে 0.5 মাল্টিপ্লাই করলে তোমার উত্তর আসবে 49। ঠিক আছে, উত্তর হবে 49 নিউটন। তাহলে এখানে উত্তর আসলে কোনটা হবে, অপশন ডি হবে। ঠিক আছে, অপশন ডি। আর এখানে অনেকেই বলতে পারে যে ভাইয়া দেখো যে জেইউ মানে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখন তোমরা তো আসলে অ্যাডমিশন দাও নাই, এজন্য জানো না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নে অপশনে উত্তর দেওয়া থাকে না, ইচ্ছা করেই দেওয়া থাকে না, তো তখন হচ্ছে উত্তরটা দাগাইতে হয় না। কিন্তু এখন যেহেতু আমরা সলভ করতেছি, তোমাদের তো একটা অ্যান্সার দাগানো দরকার, এই জন্য আমি 4.9 কে 49 বানায় দাগাই দিলাম। কিন্তু যখন তুমি অ্যাডমিশন এটা করবা, যখন তুমি দেখতেছো যে উত্তর হবে 49, তখন কিন্তু অপশনে না দেখতে পেয়ে তোমাকে আর দাগানো যাবে না। সো জাহাঙ্গীরনগরে কিন্তু এরকম ইচ্ছা করে দেয়, ব্ল্যাঙ্ক থাকে আর কি, অর্থাৎ উত্তর থাকে না, তখন দাগাইতে হয় না, তখন দাগাইলে তোমার উল্টা মার্কস কাটবে। বুঝতে পারছো? যাই হোক, এবার চলো আমরা সামনের দিকে যাই। সবার কাছে আমার প্রশ্ন আগে দেখো, এখানে 30 ডিগ্রি কোণের কথা বলে দিছে, আনততল দিয়ে দিছে। সবার কাছে আমার প্রশ্ন, ভাইয়েরা সবাই আমাকে বলেন, থিটার মান বলে দিছে 30 ডিগ্রি, সবাই আমাকে বলেন এটা আনততল, তাহলে এটা কোন কেস? এখান থেকে দেখে বলেন কেস 1 নাকি কেস 2, সবাই বলো কেস 1 নাকি কেস 2? কেস 2, এক্স্যাক্টলি, এটা হচ্ছে কেস 2, যেটা আমরা আনততল পড়ছি। এই দুটাই হচ্ছে আমাদের কেস, দুটা পারলে আমাদের হবে। সো কেস 2 হচ্ছে ঘর্ষণ বলের মানটা খেয়াল করো, কেস 2 এর ঘর্ষণ বলটা কি শিখাইছি, মিউ এমজি কস থিটা। কেস 2 এর ঘর্ষণ বলের মান কত, মিউ এমজি কস থিটা। তাহলে আমি এখানে আগে থেকে একটু লিখে রাখি, তোমরা যখন এরকম বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা তোমাদের এমনি মাথায় থাকবে। তো আনততলের ক্ষেত্রে ঘর্ষণ বলের মান আমাদের হবে হচ্ছে মিউ এমজি কস থিটা, আগে থেকেই আমি লিখে রাখলাম। ঠিক আছে, নতুন নতুন তোমরা যখন প্র্যাকটিস করবা লিখে লিখে প্র্যাকটিস করবা। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দরকার এই অঙ্ক শুরু করার আগে, সেটাও আমি তোমাদের দেখাইছি, একটু মনে করাই দেই। দেখো এখানে তাকাও, একটা বস্তু যখন রাখা থাকে সেই বস্তুর নিচের দিক বরাবর অর্থাৎ ঢালের নিচের দিক বরাবর বলের মান কাজ করে এমজি সাইন থিটা। বলের মান কত কাজ করে, এমজি সাইন থিটা। আমি আরেকটু ফ্রেশ করে দরকার আর একটা পেজে এঁকে তোমাদের দেখাই। যদি তোমাদের এরকম একটা আনততল থাকে, যারা আসো আজকে এই ক্লাসে, তোমরা হচ্ছে এইচএসসি কত ব্যাচ, তোমরা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ, তাই না? তো এইচএসসি 27 ব্যাচের সবাইকে বলতেছি, যেটা এখন আমি বলবো শুধু এই চ্যাপ্টারে না, অনেকগুলো চ্যাপ্টারে তোমার এই কনসেপ্টটা লাগবে, ভালো করে দেখে নিও। মানে এটাকে ইগনোর করো না যে ভাই এটা আসলে লাগবে না, এটা 100% লাগবে, অনেক অঙ্কে লাগবে। যদি কোনো সময় এই মানটা থিটা থাকে আর এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে আমি তোমাকে কি বলছি, লম্ব বরাবর তো আমাদের এমজি থাকে, সেটা তো ফাইন। আর তোমাদের একটু আগে প্রুফ করে দিছি যে এই কোণের মানটা আসলে থিটা হয়, এই যে প্রুফটা করে দিছিলাম। তাহলে এই কোণের মানটা যদি থিটা হয়, খেয়াল করে দেখো, যদি এই কোণের মানটাও থিটা হয়, অর্থাৎ এইটা থিটা হইলে মনে রাখবেন সবাই এইটাও থিটা হবে। ঠিক আছে, তাহলে আমি বলছি যার সাথে থিটা তাকে তুমি কি দিবা, কস থিটা দিবা। তাহলে যার সাথে থিটা তাকে দিলাম আমি কস থিটা। তাহলে আরেকটা বাকি থাকে, আরেকটা বাকি থাকে। তাহলে আরেকটা যেটা হবে সেটা হবে আমার এই নিচের দিক বরাবর, এই এমজি কে ভেঙে আমি কি কি পাইছি, এই এমজি কস থিটা একটা পাবো, আরেকটা পাবো। তো একটা যদি কস থিটা হয়, আরেকটা কি পাই আমরা বলতো, সাইন থিটা। তাহলে এটা হবে আমার এমজি সাইন থিটা, এটা হবে এমজি সাইন থিটা। তাহলে এটা সবাইকে একটু মাথায় রাখতে হবে।
যে কোনো বস্তু থাকা মানেই কিন্তু সেই বস্তুর একটা কি থাকা, ভর থাকা। আর যে কোনো বস্তুতে যখন ভর থাকবে ঢাল বরাবর অলওয়েজ 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 এমজি সাইন থিটা থাকবেই থাকবে, মাস্ট। যে কোনো অঙ্কে, যে কোনো অঙ্কে নিচের দিক বরাবর এরকম এমজি সাইন থিটা চিন্তা করতেই হবে। তো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে চিত্রটা আমি তোমাদের এঁকে দিলাম, এই চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন তাহলে নিচের দিকে কোন বল পাইছি আমরা, এমজি সাইন থিটা পাইছি। এটা অলওয়েজ থাকবে, যে কোনো অঙ্কে থাকবে, ঘর্ষণের অঙ্ক হোক ঘর্ষণের অঙ্ক ছাড়া হোক, সব সময় নিচের দিকে এমজি সাইন থিটা থাকবেই থাকবে। অবশ্যই থিটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এবার চলে আসেন যে ম্যাথটা আমরা এখন করব। এখানে আমি তাহলে চিত্র এঁকে শুরু করি। 75 কেজি ভরের একটা বাক্সকে, তাহলে কত কেজি ভরের বক্স, 75 কেজি। আচ্ছা, এখানে আমি আঁকলাম, এটা হচ্ছে আমার এম। কত কেজি, 75 কেজি। আচ্ছা, এই বাক্সকে 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর এত বলে তলের উপরের দিকে টানা হচ্ছে। কোন দিকে টানা হচ্ছে, উপরের দিকে টানা হচ্ছে। তাহলে বল প্রয়োগ করে টানা হচ্ছে উপরের দিকে। কত বল, 1500 নিউটন বল। আচ্ছা, বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহগ 0.5। তাহলে ঘর্ষণ সহগ বলে দিছে চলমান অবস্থায়, মানে গতীয় ঘর্ষণ, তার মানে এটা হবে গতীয় ঘর্ষণ সহগ 0.5। বাক্সের ত্বরণ নির্ণয় করো, তাহলে ত্বরণের মান জানতে চাইছে প্রশ্নে, কিন্তু বলে দিছে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 10। এখন আমরা কেমনে সলভ করব, একটু ফোকাস করেন সবাই। একটু আগে যে কনসেপ্টটা আপনাদের আমি বলছি, নিচের দিক বরাবর অলওয়েজ এমজি সাইন থিটা থাকবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো অঙ্কে। তাহলে এখানে যেহেতু বস্তুতে একটা ভর আছে, তাহলে নিচের দিকে কিন্তু অবশ্যই আমার একটা কি বল থাকবে, নিচের দিকে অবশ্যই আমার একটা এমজি সাইন থিটা থাকবেই থাকবে। এটা অলওয়েজ, এটা মাস্ট থাকবে। এখন আমরা কিন্তু একটা বিষয় জানি, যখনই তুমি বস্তুকে উপরের দিকে টানবা, যখন বস্তুটা উপরের দিকে তুমি টানবা, তখনই কিন্তু বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। যখন তুমি বস্তুকে উপরের দিকে টানবা তখন বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে সেই ঘর্ষণ বলের মান আমি ধরলাম যে সেই ঘর্ষণ বলের মান হলো আমাদের এফ। ঘর্ষণ বলের মান আমি ধরলাম এফ, যেহেতু গতীয় ঘর্ষণ আমি ধরলাম এখানে এফ কে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো নিচের দিকে আমার কয়টা বল আছে, দুইটা। আর উপরের দিকে আমার বল কয়টা আছে, একটা। এখন বুঝতে হবে যে কোন বলটা আসলে বেশি। যেহেতু তুমি উপরের দিকে টেনে নিচ্ছ, তাহলে অবশ্যই উপরের দিকের বলটা বেশি হবে, কারণ বস্তু কি উপরের দিকে গতিশীল, তাহলে অবশ্যই উপরের দিকে বস্তু গতিশীল হবে। তাহলে অবশ্যই উপরের দিকের বলটা কি হবে, বড় বল হবে। আর এই নিচের দিকের এই দুইটা বলের যোগফল হবে ছোট। নিচের দুইটা বল মিলেও তাকে নিচের দিকে নিতে পারতেছে না, উপরের দিকের বলটা তাকে ধাক্কায় উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই উপরেরটা কি হবে, বড় হবে। তাহলে আমরা সমীকরণ কিভাবে লেখা শিখছিলাম, সমীকরণ ছিল এফ নেট ইকুয়ালস টু এম এ। এখন বড় বলের মান কত দেখো, বড় বলের মান হচ্ছে আমাদের 1500। আর এই যে এমজি সাইন থিটা প্লাস এফ কে কি বিপরীত দিকে কাজ করে, তাহলে আমি কি করতে পারি, মাইনাস এই দুটা বলের যোগফল এমজি সাইন থিটা প্লাস এফ কে ইকুয়ালস টু হচ্ছে এম এ। এখন দেখো তোমাদের আমি আগেই বলছি যে এই ঘর্ষণ বলের মান এই ক্ষেত্রে কত হবে, আনত তল থাকলেই ঘর্ষণ বলের মান হবে মিউ এমজি কস থিটা, অবশ্যই কস থিটা লিখতে হবে। তাহলে এই ঘর্ষণ বলের মানটা আমি এখন লিখে ফেলতে পারবো, ঘর্ষণ বলের মানটা আমি এখন লিখে ফেলতে পারবো। দেখো এই যে এফ কে মানে ঘর্ষণ বলের বদলে আমি এখন লিখবো মিউ এমজি কস থিটা, আর ডান পাশে আছে আমাদের হচ্ছে এম এ। তাহলে এখন যদি আমি মানগুলো বসাই দেই আমরা কিন্তু ত্বরণ বের করে ফেলতে পারবো। তাহলে ত্বরণের মান কত আসবে, ত্বরণের মান আসবে 1500 মাইনাস এম এর মানটা কত আছে 75, জি এর মান কত ধরতে বলছে 10, সাইন থিটা হচ্ছে সাইন 30 প্লাস মিউ এর মানটা কত বলে দিছে, মিউ কে হচ্ছে 0.5, এম এর মান 75, জি এর মান 10 আর cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই দেখো এর মান বের করতে গেলে এম দ্বারা ভাগ করতে হবে। সো এম কত 75, এম কত 75। তো ক্যালকুলেশন করে দেখো সবাই কত আসে আনসার, ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে 1500 মাইনাস উত্তর আসে আমাদের 10.5
আরেকটু অ্যাকুরেট আনসার নিয়ে আসি। উত্তর আসে আমাদের 10.67, হ্যাঁ 67 লেখা যাবে, 10.67, 10.67 মিটার স্কোয়ার, এই হচ্ছে আমাদের উত্তর। তোমাদের সবাইকে বলে রাখি, এই প্রশ্ন কিন্তু তোমাদের আজ হোক কাল হোক, কলেজে আসুক বোর্ডে আসুক, শেখা লাগবে, এই প্রশ্ন তোমাদের আসবে। ভেক্টর ছাড়া পড়লে অবশ্যই সমস্যা হবে, কারণ ওই যে আমি এতক্ষণ যা পড়াইছি আসলে আজকের ক্লাসে আমি ভেক্টরও কিন্তু পড়াইছি এবং ভেক্টরে যে জিনিসগুলো লাগবে সেগুলো পড়াইছি। তাহলে চলো আমরা এটা রিক্যাপ করে ফেলি কি কি পড়ছি। একটা বস্তু যাকে আনত তল বরাবর কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে উপরের দিকে টানা হচ্ছে, কত বলে, 1500 নিউটন বলে। এখন যখন চলে তার ঘর্ষণ গুণাঙ্ক এখানে দিয়ে দিছে, ত্বরণ চাইছে। লক্ষ্য করে দেখো, যখন তুমি উপরের দিকে টান দিছো তখন বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করে, হুইচ ইজ এফ কে। আর বস্তুর যেহেতু ভর আছে মানে ওজন আছে, সেই ওজনটা অবশ্যই নিচের দিকের একটা অংশ কাজ করবে, সে অংশের মান হলো এমজি সাইন থিটা। তাহলে নিচের দিকে দুইজন আছে আর উপরের দিকে একজন আছে, তো যেহেতু বস্তু উপরের দিক গতিশীল তাহলে অবশ্যই উপরের দিকের বলটা বড়, বড় বল থেকে আমি ছোট দুটা বলকে কি করছি, মাইনাস করছি। এরপর আমি কি করছি, সবগুলোর মান বসায় ত্বরণের মানটা বের করছি। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এখানে এফ এর মান কেউ যদি মিউ এমজি দিয়ে সলভ করে 19 যেটা শিখছো, তাহলে কিন্তু তোমার উত্তর মিলবে না। তার কারণ এখানে আনত তলের ক্ষেত্রে ঘর্ষণ বলের মান হয় মিউ এমজি কস থিটা। কিভাবে আসে সেটা তোমাদের কিন্তু আমি এই স্লাইডে খুব সুন্দর করে দেখাই ফেলছি। সবাই বলো তাহলে এটা বুঝছো কিনা? এবং আমি মোটামুটি শিওর যে সবার কাছে এই টপিকটা নতুন, তো সবাই এই অঙ্কটা বুঝতে পারছো কিনা বা কেমন লাগলো একটু জানাও। একটু নতুন ধাঁচের একটা প্রশ্ন, তাই না? ওকে, ঠিক আছে, গ্রেট। এবার চলো আমরা তাহলে সামনের দিকে যাই। এখন আমরা কিছু মজার প্রশ্ন শিখব। তো মজার প্রশ্ন শেখার আগে তোমাদের সাথে একটা বিষয় চলো আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমরা শিখে ফেলবো। হ্যাঁ, দেখবা একদম পানির মতো সহজ। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ধরো একটা গাড়ি সামনের দিক গতিশীল, একটা গাড়ি চলমান এবং সেই গাড়িটা কোন দিক গতিশীল, সামনের দিক গতিশীল, সামনের দিকে সে গতিশীল। তোমরা আমাকে বলো তো ভাইয়ারা, যে গাড়ির মধ্যে যেই ব্যক্তিটা বসে থাকবে, যদি এই গাড়িটা হঠাৎ সামনের দিক গতিশীল হওয়া শুরু করে, মানে গাড়ির গতি যদি ডান দিকে থাকে, তাহলে গাড়ির মধ্যে যে বসে থাকবে সে কোন দিকে হেলে পড়বে। গাড়ি হঠাৎ করে সামনে গেছে, তাই আমি যদি গাড়ির মধ্যে থাকি, আমি কি সামনে চলে যাব নাকি আমি পেছন দিক চলে যাব? এটা একটু সবাই আমাকে জানাও, সামনে যাব না পেছনে যাব, সবাই একটু জানাও, বলো। থ্যাংক ইউ ফারজানা। ওকে, পেছনের দিকে, পেছনের দিকে। দেখো যারা যারা বলতেছো সামনে, ভাই তুমি একটা গাড়িতে চড়ে দেখো তো। মনে করো হঠাৎ তুমি একটা বাসে বসে আছো, তো বাস মনে করো তোমার কিছু না বলে সামনে টান দিচ্ছে, আচ্ছা বাস তো দরকার নাই, যে কোনো একটা সাইকেল, আবার ট্রাই করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে আমার দোষ নাই, কিন্তু একটা সাইকেলে মনে করো পিছনে বসবা, তোমার ফ্রেন্ডকে তুমি বলবা এই জোরে টান দে তো, জোরে যখন টান দিবে তুমি দেখবা পেছনের দিকে পড়ে যাবা, ঠিক আছে? আবার তুমি যদি মোটরসাইকেলে বসে থাকো, কেউ যদি তোমার না বলে মোটরসাইকেলে হুট করে অ্যাক্সেলারেশন দেয়, মোটরসাইকেল যখন সামনের দিকে যাবে তুমি দেখবা পেছন দিকে পড়ে যেতে যাচ্ছ, ঠিক আছে? তো একটু নিজে এক্সপেরিমেন্ট করে দেখো, অ্যাক্সিডেন্ট হলে আমার কোনো দোষ নাই। আচ্ছা, তাহলে আপাতত যদি অ্যাক্সিডেন্ট না করতে চাও, ভাইয়ের কথা বিশ্বাস করো, গাড়ি যখন সামনে গতিশীল হবে তখন গাড়িতে বসা যে আছে সে পেছন দিকে হেলে পড়বে, সে পেছন দিকে হেলে পড়বে। তাহলে দেখো গাড়ির গতি যতটুকু হবে তার যে ত্বরণটা হবে, সেই ত্বরণটা এই ব্যক্তি অনুভব করবে কোন দিকে, পেছন দিকে অনুভব করবে। তাহলে এই ব্যক্তির অনুভূত ত্বরণ কত, একই পরিমাণ ত্বরণ মানে সে মানে অনুভূত হবে তার, এবং সেই অনুভূত ত্বরণকে আমি বলতে পারবো এ, ঠিক আছে? তাইলে গাড়ি যদি সামনে যায় সে ত্বরণ ফিল করবে কোন দিক, পেছন দিকে, সেটাকে আমি বলতে পারি অনুভূত ত্বরণ। এটার একটা কঠিন নাম আছে, তো কঠিন নামে আজকে আমরা যাব না, যেহেতু আমরা মাত্র নতুন শিখতেছি জিনিসগুলো। এখন আসি একটু সামনের দিকে, চলো। যদি একটা লিফটের কথা তুমি এখন চিন্তা করো, তোমরা লিফটের পড়াটা অনেকে অনেকভাবে শিখছো, এটা দেখো তোমরা সহজে বুঝো কিনা। এখন যদি মনে করো এখানে একটা বস্তু আমি রাখি, ব্যক্তিও থাকতে পারে এরকম, বস্তুও থাকতে পারে,
ধরে নাও এই লিফটটা এখন উপরের দিক গতিশীল হবে, লিফটটা মনে করো উপরের দিকে এখন গতিশীল, এবং লিফটের ত্বরণ বলে দিচ্ছে এ। লিফটটা কোন দিকে গতিশীল? উপরের দিকে গতিশীল, উপরের দিকে গতিশীল, ত্বরণটা হচ্ছে এ। তোমাদের কাছে আমার প্রশ্ন, গাড়ির মতো চিন্তা করো, ধরে নাও এটা একটা গাড়ি, লিফটটা একটা গাড়ির মতো ভাবো। তাহলে গাড়ি যখন সামনে যায়, ব্যক্তি ফিল করে বা অনুভব করে কোন দিকে? পেছনে। একইভাবে এই লিফট যখন উপরের দিকে যাবে, এই বস্তুটা কোন দিকে ত্বরণ অনুভব করবে আমাকে একটু সবাই জানাও। উপরে আর নিচে, এটা সবাই জানাও তো, বলো বলো, উপরে না নিচে, কোন দিকে ফিল করবে বলো? নিচের দিকে। ভেরি গুড। যে আন্নি, তারপর পূজা, তারপরে হচ্ছে প্রাণ, পারভেজ, আতিফ, রাইফা, সানজিদা, ফাহিম, আতিফ, তারপর হচ্ছে আতিফ দুইবার বলছে প্রশ্ন, আচ্ছা উত্তর, ভেরি গুড। বিপুল, তারপরে হচ্ছে ফাইজা, আমেনা, রাফি, গ্রেট। হ্যাঁ, লাবিবা, ঋতু, তাহমিদ, নীরব। তারপর এদিকে হচ্ছে তোমরা উত্তর দিছো রোজিনা, তারপর হচ্ছে মালিহা। এই মালিহা উত্তর দাও রে ভাই। আচ্ছা, রিসালাত, তারপরে হচ্ছে জামাল, আয়েশা, ভেরি গুড। নিচের দিকে আমরা সবাই বুঝছি। তাহলে উপরের দিকে লিফট গতিশীল হইলে বস্তু অনুভব করে কোন দিকে ভাইয়া? বস্তু অনুভব করে নিচের দিকে। বস্তুর অনুভূত ত্বরণ কত? নিচের দিকে। সহজ বাংলায় বলতেছি অনুভূত ত্বরণ। অন্য নাম আমরা আরেকটু পরে যখন আমরা একাডেমিকে ফুল সুইংয়ে যখন কোর্স করব তখন শিখবো, সমস্যা নাই। আর এই বস্তুতে কিন্তু অলরেডি অভিকর্ষ ত্বরণ সাহেব কাজ করে, যাকে আমরা জি দ্বারা চিনি। তাহলে বলেন এই বস্তুতে মোট অনুভূত বা মোট কার্যকর ত্বরণটা কত হচ্ছে? কার্যকর ত্বরণ কত হচ্ছে সবাই বলেন। জি এবং এ দুজন নিচের দিকে কাজ করে, তাহলে জি প্লাস এ, এটাই হচ্ছে আমার কার্যকর ত্বরণ। তাহলে লিফট যখন উপরে উঠে তখন আমার কার্যকর ত্বরণ কত সবাই জানান? তখন আমার কার্যকর ত্বরণ কত? জি প্লাস এ, তাই না? কার্যকর ত্বরণ কত? জি প্লাস এ। এখন একটা বিষয় সবাই আমাকে বলেন, যদি কার্যকর ত্বরণ জি প্লাস এ হয়, তাহলে ওজনও তো এক ধরনের বল। তাহলে আমি যদি বলি যে এই লিফটে আপাত ওজন কত, আপাত ওজন মানে কি হবে? আপাত ওজন হবে ভর গুণ ওজন, যেহেতু এক ধরনের বল, তাহলে ভরের সাথে কি এই কার্যকর ত্বরণটা গুণ হবে, তাহলে ভর গুণ কার্যকর ত্বরণ। এটাকে আমরা একটু সরাই ফেলি। আচ্ছা, তাহলে ভর গুণ কার্যকর ত্বরণ। তাহলে ভরটা কত আছে বলেন তো? ভর যদি আমি ধরে নিই এম, তাহলে ভর বসাইলাম এম, কার্যকর ত্বরণ কত? জি প্লাস এ, তাহলে এম ইন্টু জি প্লাস এ। ঠিক আছে, এই হচ্ছে আমার এই লিফট যখন উপরে ওঠে তখন তার আপাত ওজন। তাহলে তখন আপাত ওজন কিন্তু বৃদ্ধি পাইছে, আগে থাকে এম জি, এখন এ যোগ হয়ে এম জি ইন্টু এম ইন্টু জি প্লাস এ হয়ে গেছে। আচ্ছা, এবার আসো, যদি নিচের দিকে লিফটটা গতিশীল হয় তখন কি হবে? তো এই চিত্রে দেখো যে লিফটটা কিন্তু নিচের দিক গতিশীল হচ্ছে। হ্যাঁ, তো লিফট যদি নিচের দিকে গতিশীল হয় তাইলে কি হবে? দেখেন সবাই খেয়াল করেন, এই লিফট নিচের দিক গতিশীল হচ্ছে, তাহলে লিফটের গতি কোন দিক? নিচের দিকে। ত্বরণ ধরলাম এ। এখন যদি একটা বস্তু থাকে এখানে, যদি একটা বস্তু এখানে থাকে, তাহলে বলেন তো লিফট যখনই এরকম নিচের দিক গতিশীল হবে, এই বস্তু আসলে কোন দিকে ফিল করবে ত্বরণটা? উপর দিকে ত্বরণটা ফিল করবে, তাই না? উপর দিকে ত্বরণ ফিল করবে, তাইলে এই বস্তু ফিল করবে কোন দিক? উপরের দিকে। এটা হচ্ছে বস্তুর অনুভূত ত্বরণ। আর আগে থেকেই কিন্তু অভিকর্ষ ত্বরণ সাহেব আছে, যিনি কাজ করেন নিচের দিকে। তাহলে এবার দেখেন দুটা কি বিপরীত হয়ে গেছে। তাহলে এবার কার্যকর ত্বরণ কত হবে বলেন? এবার কার্যকর ত্বরণ কত হবে? এবার কার্যকর ত্বরণ হবে জি মাইনাস এ, জি মাইনাস এ। তাহলে এখন যদি আমি বলি যে আপাত ওজন কত হবে, তা আগে আমরা কি করতাম? ওজন হিসাব করার সময় কি করতাম? শুধুমাত্র এম জি করতাম, এম ইন্টু জি। বাট এখন যেহেতু শুধুমাত্র জি কাজ করতেছে না, তাহলে আমার জি এর সাথে যা এক্সট্রা আছে সেটাকেও আমি একসাথে লিখবো। তাহলে এখন আপাত ওজন হবে এম ইন্টু জি মাইনাস এ। তাহলে সবাই আশা করি বুঝতে পারছি, লিফট যখন উপরে উঠে তখন আমরা কি করি? তখন আমরা জি এর সাথে এটাকে যোগ করি। তাহলে উপরে উঠলে কি করতেছি? যোগ করতেছি। উপরে উঠলে যোগ করতেছি। তাহলে খেয়াল করেন, নিচে নামলে কি করছি? নিচে নামলে বিয়োগ করছি। তাহলে আমি একবারে মনে রাখতে পারি কিনা, একবারে মনে রাখতে পারি কিনা, আমি যদি পরের পেজে আপনাদের দেখাই যে আপাত ওজন যেটা এম ইন্টু
জি প্লাস মাইনাস এ দিয়ে যদি আমরা মনে রাখি, আমরা প্লাস কখন করব, যদি লিফটটা আমার উপরের দিকে গতিশীল হয়, আর মাইনাস কখন করব, যদি আমার লিফটটা নিচের দিকে গতিশীল হয়। ঠিক আছে, তাহলে প্লাস কখন, যখন লিফট উপরের দিক গতিশীল, আর মাইনাস কখন করব, লিফট নিচের দিক গতিশীল। সো উপরে উঠলে আমরা প্লাস করব, আর নিচে নামলে আমরা মাইনাস করব। আর যদি কখনো প্রশ্নে বলে দেয় যে লিফট সমবেগে গতিশীল, যদি প্রশ্নে বলে দেয় লিফট সমবেগে গতিশীল, তো সমবেগ মানে কি, ত্বরণ নাই, তাহলে তখন ত্বরণের মানটা হবে কি, 0। তাহলে তখন কিছু যোগও হবে না, বিয়োগও হবে না, সহজ জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের সবার আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছি। চলো দেখি কি কি লাভ আমরা এখন পাবো, কি কি প্রশ্ন আমরা এখন পাবো। তো একটা কুইজ আমি লঞ্চ করে দিচ্ছি, এটা রুয়েটে আসছিল, মানে হচ্ছে তোমরা রুয়েট তো সবাই চিনোই, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। সো রুয়েটের এই প্রশ্নটা তোমরা দেখো তো পারো কিনা। তো যারা পোর্টালে আসো তারা হচ্ছে কুইজের আনসার করে দাও, আর যারা হচ্ছে ফেসবুকে আসো তারা হচ্ছে উত্তরটা, অপশনটা লিখে দাও যে কোন উত্তরটা হবে। তো দেখো এখানে ত্বরণ দেওয়া আছে, তার ত্বরণের মানটা হচ্ছে এ, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিফট নামতেছে কোথায় ভাইয়া, নিচে নামতেছে, লিফট নামতেছে নিচে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন দিকে লিফট উঠে অথবা কোন দিকে নামে, এটা বোঝা গুরুত্বপূর্ণ। লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর দিয়ে দিছে 54 কেজি, তাহলে ভর দিয়ে দিছে, তার মানে এম এর মান দিয়ে দিছে। তিনি কত ওজন অনুভব করবেন? তো অনুভূত ওজন মানে হচ্ছে আপাত ওজন, তাহলে আপাত ওজন কত হবে বলো? এটা কিন্তু সবার পারা উচিত, একটু আগে দেখাইছি, অনেকভাবেই দেখাইছি যে আমাদের লিফট যদি উপরে উঠে তাহলে আমার জি প্লাস এ করতে হয়, আর লিফট যদি নিচে নামে জি মাইনাস এ করতে হয়। তাহলে এখন ওটাই ভাবো কি করা লাগবে, তাইলেই তো হয়েছে। অনেকেই দেখতেছি সহজ উত্তর মানে সঠিক উত্তর দিয়ে দিছো, জামাল, তারপর হচ্ছে মিম, তারপর হচ্ছে ইফরিদ মালিহা, তারপরে হচ্ছে মোর্শেদ কবির, জুথি, প্লাবন, তাহসিন। ওকে গ্রেট। আচ্ছা না, নীরব উত্তর কিন্তু হয় নাই, আবার একটু উত্তরটা করো। ওকে ঠিক আছে, আমাদের কুইজের সময় শেষ, এত সময় তো তোমরা আসলে পাবা না, তো আমরা কুইজটা শেষ করে দিচ্ছি। আচ্ছা এখন এখন এই কুইজের উত্তরটা আসলে কি হবে, চলো সেটা আমরা একটু দেখি। তা আমাদের যেহেতু নিচে নামতেছে, আমি বলছিলাম নিচে নামলে কি করতে হয়, জি মাইনাস এ করতে হয়, তাহলে অনুভূত ওজন কত হবে, এম ইন্টু জি মাইনাস এ, তাই না? নিচে নামলে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে এখন এম এর মান কত আছে 54, জি এর মান 9.4 9.8, আর এর মান আছে হচ্ছে 3। তো তুমি যদি ক্যালকুলেশন করো উত্তর পাবা 367.2 নিউটন। তাহলে উত্তর থেকে আমার উত্তর হবে হচ্ছে অপশন বি। সো পোর্টালে যারা আসো এটা একটু ভুল হয়েছে, আমি ভাবছিলাম যে এটা হচ্ছে ওই যে সি হবে, তো এটা একটু ভুল আছে আর কি, উত্তর হবে অপশন বি। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ অপশন বি হবে, আসলে অপশন বি হবে। না তামিম, তুমি আবার ক্যালকুলেশন করে দেখো, তাহলে হচ্ছে ঠিক হবে। আর ওই যে রেজাল্ট রং দেখানোর কারণ তো বললামই। আচ্ছা যাই হোক, ওটা কোনো বিষয় না, এবার চলো আমরা এই প্রশ্নটা সবাই সলভ করি। একটা লিফট এত ত্বরণে উপরের দিকে গতিশীল, খেয়াল করো, তাহলে ত্বরণের মান বলে দিচ্ছে 14.14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোথায় উঠতেছে, উপরে উঠতেছে। তাহলে এবার উপরে উঠলে আমি কি বলছিলাম, উপরে উঠলে কার্যকর ত্বরণ কত বলতো, কার্যকর ত্বরণ হবে জি প্লাস এ, কার্যকর ত্বরণ হবে জি প্লাস এ। একটু আগে তোমাদের দেখাইছিলাম, দেখো যখন লিফটটা উপরের দিক গতিশীল হয় তখন কার্যকর ত্বরণ হবে জি প্লাস এ। আচ্ছা তো সেটা একটু লিখে রাখলাম আগে থেকে, যাতে তোমরা আবার ভুলে না যাও কেউ। লিফটের মেঝের 3 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো, স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে চিত্র যদি আমরা আঁকি, এই যে মনে করো একটা লিফট, এই লিফটের মেঝের 3 মিটার উপর থেকে, তাহলে আমি ধরলাম যে 3 মিটার উপর থেকে, 3 মিটার উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে স্থির অবস্থায়, তার মানে তার আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 0। তাহলে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে, আর জি এর মান বলে দিচ্ছে 10।
ধরা হলে লিফটের মেঝে স্পর্শ করতে লিফটের বলটির কত সময় লাগবে। তাহলে যখন এই বস্তুটা ছেড়ে দিবে, এই বস্তু কিন্তু একটা সময় এই মেঝেকে আঘাত করবে, তাই না? তো মেঝেকে আঘাত করতে বা মেঝেতে পড়তে কত সময় লাগবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সময়টাই হচ্ছে আমাকে বের করতে হবে। এখন তোমরা তো সবাই বুঝো যে এইচ এর মান দিয়ে দিছে, টি এর মান চাইছে, তাহলে আমাদের কোন সম্পর্কটা আমরা শিখছি? 19 কিন্তু শিখছি। সম্পর্কটা কেমন ছিল? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস জিটি স্কোয়ার। এখন কেউ যদি এই সূত্র দিয়ে আবার এটা করে ফেলো, তাহলে কিন্তু তোমার আনসার হবে না। কেন? এই যে কারণ তোমার এখানে একটা ভুল হয়ে গেছে। কারণ লিফট যখন উপরের দিক গতিশীল, তখন কিন্তু তার ত্বরণের মানটা আর জি নাই, তখন তার কার্যকর ত্বরণটা কত হবে? উপরে উঠলে কার্যকর ত্বরণ হবে জি প্লাস এ। তাহলে এই ইকুয়েশনে আমার কিন্তু শুধুমাত্র হাফ জি লিখলে হবে না, আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ। কত ত্বরণ কাজ করবে? জি প্লাস এ কাজ করবে। তাহলে আমাকে লিখতে হবে জি প্লাস এ টি স্কোয়ার। এবার এটা ঠিক আছে, এবার ঠিক আছে। এখন সবাই লক্ষ্য করেন, এখানে যেহেতু বলে দিছে যে স্থির অবস্থা থেকে পড়তেছে, তার মানে আদিবেগটা কিন্তু শূন্য। তাহলে আদিবেগটা এখানে আমি শূন্য বসাই দিতে পারি। এবার বাদ বাকি মানগুলো চলেন বসাই দিই। এইচ এর মানটা প্রশ্নে বলে দিছে 3 মিটার, জি এর মানটা বলে দিছে 10, ত্বরণ বলে দিছে কত দেখেন 14 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে দেখেন লিখতে পারি 3 ইকুয়ালস টু হাফ, এখানে হচ্ছে 24 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আমার কাটাকাটি কিন্তু করতে পারি এখানে, তাই না? যে 2 হচ্ছে 24-এর মধ্যে কত 12 বার যাবে, আবার এই 3 দ্বারাও কিন্তু কাটাকাটি করতে পারি। সো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাবো যে টি স্কোয়ার ইকুয়ালস টু 3/12। 3/12 মানে হচ্ছে 1/4। এখন তাহলে এখান থেকে আমরা টি এর কয়টা উত্তর পাচ্ছি বলেন তো? প্লাস মাইনাস হাফ। এখন সময় কি কখনো মাইনাস হইতে পারে? না। সময় যেহেতু মাইনাস হইতে পারে না, তাহলে শুধুমাত্র গ্রহণযোগ্য উত্তর কোনটা? শুধুমাত্র গ্রহণযোগ্য উত্তর হচ্ছে প্লাস প্লাস হাফ। প্লাস হাফকে আমরা বলতে পারি 0.5 সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে কতক্ষণ সময় লাগবে? 0.5 সেকেন্ড সময় লাগবে। দ্যাটস ইট। 0.5 সেকেন্ড সময় লাগবে। তো এখানে কেউ যদি হাফ জিটি স্কোয়ার দিয়ে করতে হবে না। কেন হবে না? লিফট যখন উপরে উঠে কার্যকর ত্বরণের মান হয় জি প্লাস এ। আমি আগেই তোমাদের দেখাই ফেলছিলাম, তাই না? ওকে, ঠিক আছে, চমৎকার। তোমরা হচ্ছে অনেকেই কিন্তু উত্তর করে দিছিলা, আমি দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে তাহসিন, তারপরে হলো প্লাবন, তারপরে হচ্ছে আয়েশা। আয়েশার উত্তরটা ভুল হইছে। নূর নবীরটা ঠিক আছে, নূর মোহাম্মদেরটা ঠিক আছে, ওকে। মালিহারটা ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছি জলির উত্তর ঠিক আছে। আতিফ, পূজা, জুবায়ের, আফ্রিদা ঠিক আছে, ভেরি গুড, ওকে। আমি নিশ্চিত তোমরা আমাকে একটু জানাও তো এটা কয়জন করছিলা, যে সরাসরি হাফ জিটি স্কোয়ার দিয়ে করে ফেলছো। কয়জন করছিলা একটু সত্যি করে বলো তো, বলো সত্যি করে একটু বলো কয়জন করছিলা। ঠিক আছে মুরসালাত, তুমি তো আগায় যাচ্ছ, অ্যাডভান্স হয়ে যাচ্ছ। আচ্ছা, মাহিন প্রশ্ন করছো যে প্রাইম ব্যাচ আর প্রোগ্রেসিভ ব্যাচের মধ্যে ডিফারেন্স কি? প্রোগ্রেসিভ ব্যাচ তো আমাদের এখনো আসে নাই, আমাদের ফার্স্ট ইয়ারের হচ্ছে পায়োনিয়ার ব্যাচটা চলমান, আর আমরা হচ্ছে আগামী 3 আগস্ট থেকে হচ্ছে তোমার প্রাইম ব্যাচের ক্লাস শুরু করব। তো ডিফারেন্স আসলে পায়োনিয়ারের সাথে যদি পার্থক্য বলতে বলো, তাহলে হচ্ছে কোনো ডিফারেন্স আসলে নাই। একই সিলেবাস দুটা কোর্সের, কিন্তু একটা একটু আগে শুরু হয়েছে, আর প্রাইম ব্যাচটা হচ্ছে 3 আগস্ট থেকে শুরু হবে। তো সব এই দুটা কোর্সেই তোমার সিলেবাস যেটা আছে তোমার কলেজের এক্সামের আগেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি যে জিসান হাত তুলছো যে ভাই আমি আসলে ভুল করছিলাম। মালিহা আবার বলছো যে না, আমি জি প্লাস এ দিয়ে করছি। এইদিকে হচ্ছে প্রাণ, পূজা, তারপরে হচ্ছে জিহান স্বীকার করছো যে ভুল করছো। ঠিক আছে, যাই হোক, আস্তে আস্তে আমরা সবগুলোই শিখবো, সমস্যা নাই। সো এর মাধ্যমে বাচ্চারা আমাদের আজকের ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল। তো আজকে আমরা একদম খুবই বেসিক কিছু জিনিসপত্র দেখছি এবং টুকটাক একটু অ্যাডভান্স জিনিসপত্র আমরা দেখছি। সিয়াম একটা প্রশ্ন করছে যে ভাইয়া মাইনাস দিয়ে কেন হলো না? সিয়াম, তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি বলছিলাম যখন নিচে নামে তখন কার্যকর ত্বরণ হবে জি মাইনাসে, আর এই প্রশ্নে খেয়াল করে দেখো তোমাকে প্রশ্নে বলে দিছে যে এই লিফটটা হচ্ছে উপরে উঠে, তাহলে উপরে উঠলে তো জি মাইনাসে করতে পারবো না, এই জন্য জি প্লাস এতে করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অনেকে আবার ওয়েট করতেছিল যে ভাই করাই দিবে তখন আমি করব। নিজে থেকে করাটা সব থেকে ভালো, নিজে থেকে যেটা শিখবা সেটা সব থেকে ভালো।
তা আমরা শুধু তোমাদের ডিরেকশন দিয়ে দিব, দিক নির্দেশনা দিয়ে দিব, দিক নির্দেশনা দিয়ে নিজে সুন্দর করে পড়ে পড়ে জিনিসগুলো শিখতে হবে। তো যাই হোক বাচ্চারা, এতটুকুই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো এবং খুবই ইন্টারেক্টিভ একটা ক্লাস ছিল আমাদের। তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।